হিন্দু এবং বৌদ্ধ ধর্ম দুটো ধর্মের কিছু কিছু মূল স্থাপত্য শৈলী, যেটা নগরশৈলী নগরনির্মাণের, যেগুলো যেমন আমরা, কিন্তু বাস্তু শব্দের উৎপত্তি যদি আপনি বলেন, বাস্তু শব্দের উৎপত্তিটা কিন্তু সংস্কৃত বস্তু শব্দ থেকে হয়েছে। আপনার বারান্দা বা ব্যালকনিতে আপনি গোলাপি রং বা যে কোনো চটকদার রঙের ব্যবহার, এখন ফ্ল্যাটে বাস্তুদোষ থাকবেই। কোনো প্রমোটারই বাস্তুদোষ দেখে ফ্ল্যাট তৈরি করে না, সে তার নিজের প্রফিট থেকে। বাচ্চাদের ঘরে আপনি যে কোনো হালকা রং করুন, যেটা চোখের ক্ষেত্রে শান্তিদায়ক হবে। আমি যদি এই কথাটা বলি যে বাড়িতে বিড়াল পোষা অশুভ লক্ষণ, এটাকে আপনি মানবেন? কিন্তু খনার বচনে বলা আছে, আপনি বা আমি বা যারা এই বিষয়গুলোকে নিয়ে নিন্দা করবে বিষয়। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার আজকে একটা নতুন পডকাস্ট ভিডিও। আজকে আমাদের সাথে ছিলেন স্বামী প্রজাপত্যানন্দ তীর্থনাথজি মহারাজ। ওনার থেকে আজকে আমরা জানতে পেরেছি বাস্তু বিষয়ে বিভিন্ন রকম তথ্য। সেইটাই কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটা, যাদের আপনারা বাস্তু নিয়ে অনেক কিছু জানতে চাইছেন, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য অনেকটাই উপকারী হতে চলেছে। বেশি কথা বাড়াবো না, তবে আরেকটি কথা, এই পর্বে আমরা আলোচনা করেছি বাস্তু নিয়ে, বাস্তুর নানা রকম দিক এবং বাস্তুর বিভিন্ন রকম ইতিবাচক এবং পজিটিভ দিক। কিন্তু এর পরে আমরা আলোচনা করেছি, অর্থাৎ এর পরবর্তী পর্বে আমরা নিয়ে আসবো বাস্তুকে তন্ত্রের দ্বারা কিভাবে ক্ষতি করা হয় এবং সেখান থেকে বেরিয়ে আসার উপায়। তাই এর কিন্তু একটি দ্বিতীয় পর্বও আসবে। যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই মূল্যবান ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মহারাজ, কেমন আছেন? আছি, মায়ের কৃপায় ভালো আছি। আচ্ছা, তো আজকে আপনার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনার কাছ থেকে আমরা বাস্তু বিষয়ক কিছু ব্যাপার জানবো। আপনি বলুন যে এই যে বাস্তু যে কথাটা আমরা শুনি, অনেকেই তো বাস্তু ব্যাপারটা এখনো পুরোপুরি জানে না। জানে যে বাস্তু এটা ওটা, নর্মাল ইনিশিয়ালি একটা জানে, বাস্তুটা অ্যাকচুয়ালি কি? বাস্তু কি যদি বলেন, দেখুন এটা একটা বিরাট বড় শাস্ত্র। প্রথম কথা হচ্ছে, একটা জিনিস বুঝতে হবে, আমাদের সনাতন ধর্মে যা কিছু ছিল এবং যা কিছু আছে সমস্ত কিছুই খুব সাইন্টিফিক্যালি বিষয় হিসেবে নির্বাচন করা হয়েছে, তৈরি করা হচ্ছে। এবং প্রত্যেকটা জিনিসের কারণ হচ্ছে একটাই, মানুষের ইনার চেঞ্জ, আভ্যন্তরীণ মানুষের আচার আচরণগুলোর পরিবর্তন। বাস্তু যদি আমি বলি, বাস্তু হচ্ছে সেরকমই একটা বিজ্ঞান আর স্থাপত্য শৈলীর একটা মিশ্রণ। মূলত সনাতন হিন্দু, আমি যদি শাস্ত্র সমন্বিতভাবে বলি, বিষয়টা একটু জটিল হয়, বুঝতে সময় হয়তো অসুবিধা হবে, তবুও সনাতন হিন্দু শাস্ত্র এবং বৌদ্ধ ধর্ম, হিন্দু এবং বৌদ্ধ ধর্ম দুটো ধর্মের কিছু কিছু মূল স্থাপত্য শৈলী, যেটা নগরশৈলী নগরনির্মাণের, যেগুলো যেমন আমরা ইতিহাসে হরপ্পা মহেঞ্জোদারো পড়েছি, পরবর্তীতে আমরা দ্বারকা নগরীর বিষয়ে পড়েছি। এই যে সনাতন কাল থেকে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের, বৌদ্ধ পরম্পরার সম্মিলিত একটা স্থাপত্য শৈলী, একটা বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনা, সেটা হলো বাস্তু। কিন্তু বাস্তু শব্দ কিভাবে এলো বা তার উৎপত্তি কি, বাস্তু দেবতা কি, এটা আলাদা বিষয়টা আমি পরে আসছি। মূলত এইটাকে সম্মিলিতভাবে করা হয়েছে এমন একটা বিষয় যেখানে কিছু সাইন্টিফিক্যাল অ্যানালাইসিস, কিছু ম্যাথামেটিক্যাল জ্যামিতিক ক্যালকুলেশন, এগুলোর মাধ্যমে প্রত্যেক দিনকার দৈনন্দিন আমাদের যে জীবনযাত্রা, আমরা কি করি, আমাদের জীবনের মানুষের মৌলিক অধিকার যেগুলো, সেখানে তো বারবার বলা হয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান ইত্যাদি ইত্যাদি। এবার বাসস্থান মানেই বাস্তু, বাসস্থান মানেই বাড়ি ঘর ফ্ল্যাট যেটাই হোক, থাকার জন্য কিছু তো দরকার। তার মানে একটা মানুষ, আমরা এই যে সারাদিন কাজকর্ম করছি, কাজকর্ম করে এসে রাত্রে বাড়িতে ঘুমাচ্ছি, বিশ্রাম করছি, কেন করছি? পরের দিন কাজের জন্য আবার একটা এনার্জি আমরা শরীরে সঞ্চয় করছি। আমরা ভালো খারাপ যা কিছু করি সবটা তো আমার বাড়ির মধ্যে করা। এই জন্য শাস্ত্রে একটা কথা আছে যে বাস্তু ব্যতীত কর্তার কোনো কর্মই উপযুক্ত নয়, ঠিক আছে? তো সেই কারণে আমাদের এমন একটা কিছু দরকার ছিল সাইন্টিফিক্যালি, যেটা প্রকৃতি থেকে মানুষের শরীর ফিজিক্যালি যে ব্যবস্থাটা, সেটা তো অবশ্যই সাইন্টিফিক্যাল একটা ব্যাপার। এবার এই যে নেচার প্রকৃতি, সেটাও তো সাইন্টিফিক্যাল একটা ব্যাপার। কেন? তার কারণ আমাদের মধ্যেকার সব ক্রিয়া প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয় সূর্যের রশ্মির দ্বারা, তার দ্বারা বিভিন্ন কেমিক্যাল রাসায়নিক বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হচ্ছে। এই জিনিসটাকে যদি এমনভাবে তৈরি করা যেত, যেখানে এই যে আমরা থাকছি, বাড়ি ঘর নগর সভ্যতা নির্মাণ শৈলী, এই সমস্ত কিছু তার মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, সেই দৃষ্টিকোণ থেকে বাস্তুটা নির্মাণ করা হয়েছে। এটা পরবর্তীতে বিভিন্ন বিশিষ্ট পণ্ডিতরা বাস্তুর সংজ্ঞা নিরূপণটা এভাবে করেছেন। কিন্তু বাস্তু শব্দের উৎপত্তি যদি আপনি বলেন, বাস্তু শব্দের উৎপত্তিটা কিন্তু সংস্কৃত বস্তু শব্দ থেকে হয়েছে। এবার সংস্কৃত বস্তু শব্দের অর্থ, বস্তু বলতে এখানে সজীব বা নির্জীব সব উপাদানকে বোঝানো হয়েছে। ধরুন আপনার সামনে একটা বাড়ি তৈরির যে সমস্ত মেটেরিয়াল, ইট বালি সিমেন্ট হোক, মাটি হোক, ভূমি হোক, পাথর হোক, সজীব নির্জীব যে কোনো উপাদান, এর মধ্যে মূলত নির্জীব যেটা প্রাণহীন উপাদান, সেই জিনিসগুলোকে নিয়ে বাস্তুর
একটা পর্যায়ের মধ্যে ফেলা হয়েছে। এর থেকেও এই উপাদানগুলোকে সম্মিলিত হবে বস্তু শব্দ, সংস্কৃতে এটাকে ব্যবহার করা হয় এটাকে রিপ্রেজেন্ট করতে। এবার এই বস্তু থেকে বাস্তু শব্দের উৎপত্তি, আর বাস্তু সমন্বিত যে শাস্ত্রের বিজ্ঞান ভিত্তিক এবং জ্যামিতিক ব্যাখ্যা হচ্ছে ওটা হলো বাস্তুশাস্ত্র। এটা হচ্ছে মূল ব্যাপার। আরেকটা কথাই বলবো যে বিভিন্ন জ্যামিতিক নিদর্শন হোক অথবা প্রকৃতিগত হোক, জ্যামিতি আর প্রকৃতি দুটোর সম্মিলিত প্রভাব হলো বাস্তু। আমি প্রকৃতি থেকে যেটা পাচ্ছি সেটাকে সরাসরি ব্যবহার করছি না। আমরা প্রকৃতি থেকে, আমরা ছোটবেলায় যখন ইতিহাস ভূগোল পড়তাম আমরা কি পড়তাম যে ভূগোল হচ্ছে কি একটা শিল্প তৈরি করা হচ্ছে, মানে আমি তো প্রকৃতি থেকে এই কাঁচামালটা সংগ্রহ করছি, সেটাকে একটা রূপ দিচ্ছি। যেমন বর্তমানে খুব সহজে যদি বলি, ধরুন আপনি এই যে ভিডিও তৈরি হচ্ছে, আপনি যেটা নিয়ে এলেন সেটাকে এডিট করে মানুষের সামনে দৃষ্টি নান্দনিক রূপে উপস্থাপন করবেন, ব্যাপারটা তো তাই। এটাও ঠিক তাই, প্রকৃতি থেকে যেটা পাচ্ছি সেটাকে আরো কিভাবে করে আমি মানুষের ইউটিলাইজেশনের মধ্যে লাগাতে পারি, আরো এমন ভাবে কিভাবে তার একটা পরিবর্তন করতে পারি যাতে সেটা আরো বেশি পজিটিভ হয় মানুষের কাছে। ওই জন্যই তো আমরা বলি যে এদিকে এইভাবে করে বাড়ি নির্মাণ করলে তার একটা শুভ প্রভাব, এইভাবে করে করলে তার একটা অশুভ প্রভাব। এই ডিভিশনগুলো, এই তফাৎগুলো মানুষকে বোঝানো, এটাই হলো মূলত সাইন্টিফিক্যাল অ্যানালাইসিস। এটার জন্য বাস্তুশাস্ত্রের আবির্ভাব। আর একটা কথা তো বলতেই হবে যে ভারতবর্ষের পুরাতন যুগের বিভিন্ন মুনি ঋষিরা যা করে গেছে এখন আমরা সেগুলোকেই ভাঙিয়ে খাচ্ছি প্রত্যেকে। সেগুলো নতুন সৃষ্টি করার তো আমাদের ধৃষ্টতা নেই, আমরা সেগুলোকেই অটাকে আপেল আর কটাকে কাক ব্যাখ্যা করে আর কি বিষয়গুলোকে করছি। সুতরাং তখন তারা যা করে গেছে এটা একটা বিরাট দুর্লভ ইতিহাস, সেটাই শাস্ত্র হিসেবে রচিত হয়েছে। আর বাস্তুশাস্ত্র এমন একটা শাস্ত্র, যদি কেউ বলে যে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা, যদি কেউ বলে যে এটার সঙ্গে বিজ্ঞান সমন্বিত কতটা বিজ্ঞানগত ভিত্তি রয়েছে, এটা তো বাস্তু বা জ্যোতিষ বা তন্ত্র, এগুলো তো মানুষের কল্পনা প্রসূত। এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল। কোনো দেখবে শিক্ষিত মার্জিত মানুষ এই ধরনের মন্তব্য করে না, কারণ তারা তো বিষয়টা নিয়ে পড়েছে, তারা তো জানে, বুঝেছে এই বাস্তুর মধ্যে আমরা কি নিয়ে কাজ করছি। আমরা বিভিন্ন ডাইরেকশন নিয়ে, কোনটা নর্থ, কোনটা নর্থ ইস্ট, কোনটা সাউথ, কোনটা সাউথ ওয়েস্ট, আমরা এগুলো নিয়ে কাজ করছি। একজন ব্যক্তির গৃহে গিয়ে আমরা কম্পাসের মাধ্যমে তার বাড়ির বাস্তুটা কিছুটা অ্যানালাইসিস করছি। তার মধ্যে যে ব্যক্তি করছে তার, সে যদি তন্ত্রোক্ত প্রতিবিধান অনুযায়ী কাজ করে তার একটা শক্তি থাকে, সাধন বল তো থাকবেই। জ্যোতিষ অ্যানালাইসিস ব্যক্তির জন্ম ছক, সেখান থেকে বোঝা যায় অনেক বাস্তুর বিষয়, আস্তে আস্তে আমি আসছি। কিন্তু মূলত আমরা সবকিছু বিজ্ঞান ভিত্তিক ভাবে এখানে করছি। বাস্তু পুরোটা একটা বিজ্ঞান ভিত্তিক বিষয়। আর বাস্তুর তিনটে ভাগ আছে, অনেকগুলোই ভাগ আছে, তবে মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। এই যে আমি এতক্ষণ ধরে আপনাকে বাস্তু বলতে বারবার বলছি নগর সভ্যতা, নির্মাণ শৈলীর বিকাশ, শুধু কি তাই না, এটাকে তিনটে ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে নগর সভ্যতা, যেটা আমি বলছি। একটা হচ্ছে মূর্তি, মানে মূর্তি নির্মাণের যে বিষয়টা সেটাকেও বাস্তুতে স্থান দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা মূর্তি নির্মাণ বা গঠনেও বাস্তু আছে। আরেকটা হলো চিত্রশিল্পকলা, যে ছবিটা আমরা আঁকছি সেই ছবিটার বাস্তু আছে। বাস্তুতে তিনটে জিনিস, যেমন মূর্তি, যে মূর্তি আমরা পূজা করি, শাস্ত্রে 8 রকম মূর্তি কল্পনা করা হয়েছে। যারা এগুলো নিয়ে চর্চা করে তারা বুঝতে পারবে বিষয়টা আমি কি বলছি। প্রথমত মৃত্তিকা নির্মিত মূর্তি আছে, বালি নির্মিত মূর্তি আছে, প্রস্তর নির্মিত মূর্তি আছে, এরকম বহুবিধ। তারপর সিমেন্ট নির্মিত মূর্তি আছে, মানে যেসব মেটেরিয়ালসের মূর্তি আমরা পূজা করি আর কি। সর্বশেষে মনন নির্মিত মূর্তি, মানে সাধকের আত্মার ভেতরে সে চোখ বন্ধ করে দেবতার প্রতিমূর্তি কল্পনা করে সেখানেই সে সাধন ভজন করবে, যার জন্য মানস পূজার কথা বলা হয়েছে। সাধক ধ্যান করে সেই ধ্যান সমন্বিত পুষ্পটা মাথায় দিয়ে মানস পূজা করতে হবে। মানস পূজার পুরো বিষয়টাই হচ্ছে ওই মনে মনে সাধক কল্পনা করছে সে তার দেবতাকে কিভাবে পূজা করছে, সেবা দিচ্ছে। এটাই হলো মানস পূজা, মন থেকে মানস পূজাটা এসেছে। এটাও ঠিক সেই রকম, যে ছবিটা আমি আঁকছি মনে মনে একজন ভালো আর্কিটেকচার যিনি হবেন, একজন ভালো ইঞ্জিনিয়ার যিনি হবেন, একজন সুদক্ষ উপযুক্ত চিত্রশিল্পী যিনি হবেন, তারা প্রত্যেকেই কিন্তু আমি বলবো একজন ভালো বাস্তবিদ, নইলে কিন্তু এটা তারা হতে পারত না। সেটা বিশ্বাস অবিশ্বাস পরের কথা, কিন্তু সবটাই বাস্তুর অন্তর্ভুক্ত। তাই বাস্তুর একটা ভিডিওতে বা 2 মিনিটে আমি কখনো বাস্তুশাস্ত্রের পুরো বিষয় বলতে পারবো না। আর এটা এত বড় যে এর গুণকীর্তন করেও আমি শেষ করতে পারবো না, এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, বাস্তুশাস্ত্রের তো কিছু মানে নীতি রয়েছে, এই মূল নীতিগুলো কি কি বাস্তুশাস্ত্রের? নীতি, মূল নীতি বলতে দেখুন পুরো বাস্তুশাস্ত্রটাই একটা নীতিশাস্ত্র, পুরো বাস্তুশাস্ত্রটা। আমি কোনটাকে মূল বলবো আর কোনটাকে অমূলক বলবো বলতে পারেন, কারণ বাস্তুর প্রত্যেকটা জিনিস, আপনি কবে জমি কিনছেন, আপনি কবে ভূমিতে প্রথম কোদাল চালালেন, আপনার গৃহের প্রত্যেকটা উপাদান উপকরণ থেকে শুরু করে সমস্ত কিছু, এমনকি গৃহ নির্মাণ বাস্তু হয়ে যাচ্ছে, তারপর সেখানে যে বসবাস করছে তার নানানভাবে তন্ত্র প্রয়োগে ক্ষতি সাধন, বা এখন যেগুলো আর কি মূল বাজারে বিষয়, ঈর্ষান্বিত হয়ে হিংসান্বিত হয়ে কেউ কারো বাড়িতে কিছু ক্ষতি করে দিল, তন্ত্র প্রয়োগে যেগুলো করা হচ্ছে সবই বাস্তুশাস্ত্রের মধ্যে প্রভাব দিচ্ছে। তাই সবকিছুকে আমি যদি দেখি
প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আমি বারবার বলছি, বাস্তু বিজ্ঞানগত ভিত্তিশীল একটা বিষয়। কারণ আমি এক লাইনে যদি এটা বলি, দেখুন সূর্য 12 ঘন্টা থাকে, 12 ঘন্টা থাকে না তো, কিন্তু সূর্য বা মহাজাগতিক কিছু রশ্মি আছে তো, এগুলো তো আমরা জানি, ছোটবেলায় পড়েছি। আল্ট্রাভায়োলেট রে বা কিছু মহাজাগতিক মানে ধুলোকণা, বায়ু, পদার্থ, এইসব নিয়ে কিছু সাইন্টিফিক অ্যানালাইসিস হয়, যেগুলো দিবারাত্র 24 ঘন্টা 365 দিন আমাদের আশেপাশে ঘুরছে। যেমন আপনি এখন কথা বলছি, হয়তো আপনার মাথার উপর কোনো প্রেত রয়েছে, ভূত রয়েছে, এই তো পারে, আপনি দেখতে পাবেন না। উপলব্ধি যতক্ষণ সে করাবে না, আপনি করতে পারবেন না। যে যন্ত্রবিদ সে বুঝে যাবে, কারণ তার সাথে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়। বাস্তুতেও ঠিক সেই রকমই, এই যে সূর্যের উপস্থিতি বা অনুপস্থিতি, কিন্তু তা সত্ত্বেও 24 ঘন্টা 365 দিন মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার সঙ্গে এই নেচার বা প্রকৃতি, মহাজগৎ, তার মধ্যে যে সোর্সের আদান প্রদান হয়, এই আদান প্রদানটা যাতে ওই মানুষের উপর পজিটিভ এফেক্ট দেয়। আমি বারবার বলছি, হিন্দু শাস্ত্র, সনাতন শাস্ত্রের একটাই উদ্দেশ্য, আপনাকে আচরণগতভাবে হোক, আপনার আভ্যন্তরীণ শক্তির হোক, যেভাবেই হোক, ওটা পজিটিভ এফেক্ট যাতে দেয়, ঠিক তার জন্য এটা তৈরি করা। সুতরাং আপনার সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রেবেলা, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনার মেজাজটাই ভালো না থাকে, আপনি সারাদিন পারবেন কাজকর্মে কনসেন্ট্রেট করতে? বা ধরুন বাড়ি এলেন, বাড়ি আসার পর আপনার বাড়ির পরিবেশটা, মানে ভেতরের বা বাইরের বা ঘরটা এত বাজে হয়তো আপনাকে ভাইব্রেট দেয়, এত ভাইব্রেট করে, এত বাজে হয়তো আপনার মধ্যে কিছু ভাইব্রেশন তৈরি করে, আপনি একটু ঘরে ঢুকলেই আপনার মেজাজের একটা ঋণাত্মক পরিবর্তন হয়, তাহলে তো আপনি সেদিন বিশ্রামও করতে পারলেন না, পরের দিনের দিনটাও আপনার বেকার করে। এইটা যাতে না হয়, আমাদের সেইটা দেখাই বাস্তুশাস্ত্রের মূল কাজ। এবার বাস্তুশাস্ত্রের নীতি দেখুন, প্রথম হচ্ছে বাস্তুটা নির্মিত হয়েছে, আমি যেমন বারবার বলছি, নগর শৈলী, স্থাপত্য শৈলী, এইগুলো মানুষের পক্ষে দেখা সম্ভব না। একটা নতুন শহর তৈরি করা হচ্ছে, জ্যোতি বসুর সময় স্বপ্ন ছিল নিউটাউন, সল্টলেক, তাই তো পরবর্তীতে আরো বিভিন্ন মানুষ এসেছে, বিভিন্ন নগর শহর সব তৈরি করছে। এটা দেখাটা তো আমার আপনার পক্ষে সম্ভব না। আপনি বা আমি পারি নিউটাউন, সল্টলেক, রাজারহাট বা বড় বড় জায়গা থেকে একটা ভালো ফ্ল্যাট কিনতে। আমার হাতে কি আছে? আমার ফ্ল্যাটের বাস্তুটা আমার হাতে আছে, কিন্তু এই পুরো শহরের বাস্তুটা আমার পক্ষে সম্ভব না মেনটেন করা। তার জন্য ইঞ্জিনিয়ার, বিভিন্ন বাস্তুবিদ রয়েছে, তাদের দিয়ে করাতে হবে। কিন্তু এই যে নগর তৈরির ক্ষেত্রে হোক, একটা বাড়ি বা ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে হোক, একটা অফিস তৈরির ক্ষেত্রে হোক, একটা দোকান বা ব্যবসা স্থল তৈরির ক্ষেত্রে হোক, প্রত্যেক জায়গার আলাদা আলাদা বাস্তু হয়। তাহলে সেই জায়গাটাতে আমি কাজ করব বা যুক্ত হওয়ার আগে, আমি একটা বাড়ি কিনি কি তৈরি করি কি নতুন দোকান কিনি, আমার উচিত কোনো বাস্তুবিদকে দিয়ে ওই জায়গার বাস্তু এবং আমার কি কি ওখানে চেঞ্জেস করা উচিত বা কি কি চেঞ্জেস আদৌ করা উচিত নয়, সেটা একটা গ্রাফ তৈরি করি, এবং তার পরামর্শ অনুসারে যতটা পারবো করা, যতটা পারবো। কখনোই একটা মানুষের পক্ষে স্বয়ং সম্পূর্ণ পরিশুদ্ধ বাস্তু তৈরি করা সম্ভব না, এটা হতে পারে না। যে এমন একটা নির্মাণ আমি করলাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য, যে এমন একটা যেটা 100-র মধ্যে 100% বাস্তু দোষ মুক্ত বা বাস্তু শাস্ত্র সমন্বিত, এটা হতে পারে না। সেখানে 1% হলেও বাস্তু দোষ থাকবে বা কিছু ত্রুটি হবে, সেটা ভগবানই করিয়ে দেবে। ঠিক আছে, মানে এটার সাথে তো অনেকটা এই আধ্যাত্মিকতা এবং জ্যোতিষ সবই সম্পর্কিত, ওটা ভগবানই ভুলটা করিয়ে দেবে। কিন্তু যতটা পারবো আমরা চেষ্টা করতে হবে ওই গ্রাফটা অনুযায়ী চলে। নীতি সেটাই, আমি আগে আলোচনা করব আমার কি কি গ্রাফ, কি কি আমার গাইডলাইন্স রয়েছে, সেটা আমি মেনে চলব। বা গাইডলাইন্স এইভাবে আমার দেওয়াটা সম্ভব না এই কারণেই, সব জায়গার বাস্তু আলাদা, দোকানের বাস্তুর ক্ষেত্রে আলাদা প্রয়োগ হবে, গৃহের বাস্তুর ক্ষেত্রে আলাদা হবে, ফ্ল্যাটের বাস্তু আবার আলাদা হয়, সব জায়গার বাস্তু নির্দেশনাগুলো আলাদা আলাদা হয়। কিছু কিছু বাস্তু নির্দেশনা মানুষ মাথায় রাখবে, যেমন আমরা প্রত্যেকেই জানি খুব সামান্য, যে উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ, এই জায়গাটা ভগবানের বাসস্থান কেন বলা হয় সেটা বলছি। এই বাস্তু দেবতা, বাস্তু দেবতা বা বাস্তু কিভাবে এলো, সেটা আমাকে বলতে হবে। ইতিহাসটা খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে মৎস্য পুরাণে এটার উল্লেখ আছে। বাস্তু দেবতাকে তো আমরা পূজা করি, গৃহপ্রবেশের সময় আমরা 81টি পর বাস্তুমণ্ডল রচনা করি। বাস্তু দু রকমের হয় পূজার ক্ষেত্রে, দেববাস্তু আর মনুষ্য বাস্তু। মনুষ্য বাস্তু হচ্ছে আমি আপনি বা সাধারণ মানুষের বাড়ি ঘর দোকানপাট, এগুলো মনুষ্য বাস্তুর অন্তর্ভুক্ত। যখন গৃহপ্রবেশ হবে, গৃহপ্রবেশের পূর্ণ, এখন তো মানুষ খুব কম খরচে সারার জন্য একটা সত্যনারায়ণ পুজো করে ঢুকে পড়লাম বাড়িতে, এটাও পদ্ধতি নয়। কিন্তু আচ্ছা, শাস্ত্রে বাস্তু প্রবেশ বা গৃহ প্রবেশের একটা পূর্ণাঙ্গ বিধিবৎ পদ্ধতি আছে, একটা পূর্ণাঙ্গ পদ্ধতি, যেটা একটা বিরাট বড় প্রসেস, বিরাট বড় পদ্ধতি। তার মধ্যে সাধারণ মানুষের জন্য মনুষ্য বাস্তু রচনা করা হয়েছে। 81টি পর বাস্তু মণ্ডল রচনা করে, আলাদা আলাদা রং দিয়ে নির্দেশ করে, আলাদা আলাদা মণ্ডলে আলাদা আলাদা দেব দেবীর পূজা এবং বলিদানের বিধান আছে। এই বলিদান মানে ছাপ বলি বা পশু বলি নয়, এখানে চরু বলি দেওয়া হয়, পায়েস চরু বলির বিধান আছে। অগ্নিতে কিছু পদ্ধতি আছে, তার মাধ্যমে পায়েস তৈরি করে, যেমন আমরা দশবিধ সংস্কার বা উপনয়ন সংস্কারের সময় চরু ইত্যাদি করে থাকি। হ্যাঁ, এই পায়েস চরু নির্মাণ করে 81টি আলাদা আলাদা জায়গায়, কেউ কেউ মতান্তরে 64টা জায়গায় বা 100-র অধিক, এগুলো যে যিনি করবেন আর যার গৃহে হবে সেই অনুযায়ী বিশ্লেষণ হয়।
আলাদা আলাদা করে এগুলো পায়েস বলি দেওয়ার বিধান এরকম ভাবে আছে। তো অনেক কিছু পদ্ধতি আছে, পুরোটা আমি যাচ্ছি না। এটা হলো মনুষ্য বাস্তু। দেব বাস্তু আলাদা হয়, যেখানে দেবতার মূর্তি প্রতিষ্ঠা, মন্দির প্রতিষ্ঠা, মঠ মিশন প্রতিষ্ঠার জন্য ওই বাস্তু অনুসারে পূজা এবং পুরো বিষয়টা নির্ধারণ, ওটাকে দেব বাস্তু। দুটো পদ্ধতি, দুটো পূজা পদ্ধতি, বিশ্লেষণ, দুটো নীতি সব আলাদা। এবারে এই যে বাস্তু দেবতা, এই যে পুরো ক্রিয়ার মাঝখানে একজন রয়েছেন, যিনি হচ্ছেন বাস্তু দেব বা বাস্তু দেবতা, আমরা যাদেরকে বাস্তু পুরুষও বলে থাকি অনেক সময়। বাস্তু পুরুষ বাস্তু দেবতার মধ্যে কিছু সিমিলারিটি আছে, কিছু ভিন্নতা আছে। বাস্তু দেবতা হচ্ছে, দেখুন এখানে দুটো মত প্রচলিত আছে, কিছু কিছু ক্ষেত্রে প্রচলিত আছে ভগবান মহাদেবের ললাটের ঘামের যে সেই বিন্দু, সেখান থেকে বাস্তু দেবতার উৎপত্তি। কিছু কিছু ক্ষেত্রে প্রচলিত রয়েছে মৎস্য পুরাণে যেটা আছে, যে অন্ধকাসুর নামে এক অসুর ছিলেন, যারকে বধ করার জন্য যেমন সমস্ত দেবতারা মিলে সবার শক্তি দিয়ে সম্মিলিত একটা দেবতা তৈরি করেন, কিন্তু এই দেবতা তৈরির সময় ওই দেবতার যে আকৃতি, দৈহিক গঠন একটা অসুরের মতন ছিল, দৈত্যের মতন, দানবের মতন। দেবতা শুধু কিছু ছিল না তার মধ্যে, হাত পা গুলো বড়, মোটা সোটা, মাথার চুল কম, হ্যাঁ, একটা অদ্ভুত দর্শন একজন দেবতার জন্ম হয়। এবং ওই দেবতা সমস্ত অসুরদের, তাদের হাতি, হ্যাঁ, তাদের সৈন্য, তাদের ঘোড়া সবকিছু গিলে খেয়ে নিন, এরকম একটা মতবাদ প্রচলিত আছে। কিন্তু সবকিছু ভক্ষণ করার পরেও তার ক্ষুধা শান্ত হচ্ছে। তখন এই যে দানবাকৃতির যে দেবতা, সমস্ত দেবতারা তার বিভিন্ন অঙ্গে অঙ্গে অবস্থান করলেন। ঠিক আছে, যেমন একটা গরুর মধ্যে আমাদের 33 কোটি দেবতা তো গোমাতার মধ্যে অবস্থিত থাকে, এই বাস্তু পুরুষের শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গে ভিন্ন ভিন্ন অগ্নি, বায়ু, মরুজ্জল সমস্ত দেব দেবীরা অবস্থান করবেন। এবং অবস্থান করার পর এই যে দৈত্যাকার দানবাকার যে দেবতা, ইনার ক্ষুধা নিবৃত্তি হলো, ওই যে সব গিলে খেয়ে নেওয়ার যে ব্যাপারটা, ওটা ওখানে শান্ত হলো। এবং তিনি দেব মিলে ওনাকে ভূমির ওপর দিলেন, প্লট করলেন। আমি যদি সোজা কথা বলি, প্লট করলেন মানে পুরো পৃথিবীর ওপরে ওনাকে ফেলা হলো, ওনার রূপটা। এই সময় ওনার যে মস্তকটা, ওটা উত্তর পূর্ব কোণে ছিল। সেই জন্য উত্তর পূর্ব কোণ হলো বাস্তু দেবতা বা বাস্তু পুরুষের মস্তক, মাথা, মূল মাথা। এইবারে তার যে পাটা ঠিক তার কোনাকুনি, অর্থাৎ দক্ষিণ পশ্চিমে রয়েছে। আর দুটো হাত ঠিক, আমরা বিঠ্ঠল দেব দেখি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বা কালপুরুষ দেখি কোমরে হাত দিয়ে, দুটো হাত দিয়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক ওরকম তার রূপটা। তার দুটো হাত ধনুকের মতন বেঁকে এসেছে, সেই দুটো বাকি দুদিকে প্রসারিত হয়েছে। তার উত্তর পূর্বে তার মাথা, দক্ষিণ পশ্চিমে তার পা, আর অন্য দুদিকে তার হাতের কুঁই বা হাত হয়েছে বলা যায়। এই হলো টোটাল প্লটিং আর কি। এবার পুরো পৃথিবীটাকে যদি আমরা চ্যাপ্টার করে দিই, আমি সাইন্টিফিক্যালি করছি, পুরো পৃথিবীটাকে যদি আমরা চ্যাপ্টার করে দিই, আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ পড়েছিলাম তো ছোটবেলায় পড়ি, পুরো পৃথিবীটাকে যদি একটা খাতার পাতার মতন করে দিই, 81টা যদি ছোট ছোট ঘর হিসেবে আমরা ডিভাইড করি চৌকো খোপের মতন দিয়ে, তার মাথাটা তাহলে উত্তর পূর্ব কোণে, পাটা দক্ষিণ পশ্চিমে, বাকি দুদিকে তার কোণে সমন্বিত হাতটা, এই যে পুরো ছকটা তৈরি হলো, এটাই হলো মূল বাস্তু। একটা ক্ষেত্রে বাস্তু মানে মাপার মূল নিয়ন্ত্রক। এই প্লট বা এই গ্রাফে আমরা সমস্ত কিছু মোটামুটি একটা কভারেজ করে থাকি। এবার যেহেতু ওনার মস্তকটা ওদিকে রয়েছে, ওই দিকটা দেবতাদের অধিষ্ঠানের দিক হিসেবে কল্পনা করা হয়েছে। এবং উত্তর দিক তো অবশ্যই পবিত্র, সেই কারণে আমরা বলে থাকি যে বাড়িতে শিবলিঙ্গ বা যেখানেই হোক, বাড়িতে কেন যে কোনো জায়গায় শিবলিঙ্গ বসালে শিবের যে পিনাকটা থাকে, গৌরী পটটা, ওটা উত্তর দিকে রাখার কথা বলা হয়। কেন? আমাদের ম্যাপে হিমালয় উত্তর দিকে অবস্থিত, যেখানে মহাদেবের অবস্থান। এই উত্তর দিকটা হিন্দু সনাতন শাস্ত্রে পবিত্র, তাই শিবলিঙ্গ যে কোনো বাড়িতে আপনি শিবলিঙ্গ বসান, মন্দিরে প্রতিষ্ঠা করুন, পিনাক যে গৌরী পটটা, ওটা সর্বদা উত্তর দিকে প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, তো ওই উত্তর পূর্ব কোণ, আর পূর্ব দিকে সূর্য যেহেতু উদিত হয়, সূর্যের আমরা কোণ, কলিযুগে 3জন হলেন মূল দেবতা, প্রত্যক্ষ দেবতা, যাদের আমরা রোজ দেখতে পাই উঠতে বসতে। 1 হলেন গঙ্গা, 2 হলেন সূর্য, 3 হলেন অগ্নিদেব। ঠিক আছে, তার জন্য পূর্ব দিকে এই 3টেরই সমাহার থাকে। উত্তর পূর্ব কোণটার গুরুত্ব সনাতন শাস্ত্রে তাই বরাবরই গুরুত্বপূর্ণ। আর ওই দিকে তার মাথাটা রয়েছে, এই জন্য বারবার আমরা বলি না, উত্তর পূর্বে মন্দির স্থাপন করো, উত্তর পূর্বে বাড়িতে তুলসী গাছ রোপণ করো, উত্তর পূর্বে বাথরুম বা টয়লেট থাকলে ওটা বন্ধ করার ব্যবস্থা করো। উত্তর পূর্বের গুরুত্বটাই তাই। আপনার মাথা ওখানে রয়েছে, তার উপর থেকেও বাস্তুপুরুষের মাথার উপর থেকেও শৌচালয় নির্মাণ করতে পারে না। এটা প্র্যাকটিক্যালি ভাবুন, সাইন্টিফিক্যালি ভাবুন, আর শাস্ত্র সমন্বিত ভাবুন, সব দিক থেকেই তো না, উত্তরটা হ্যাঁ তো নেই, ব্যাপারটা ঠিক সেই রকম। তাই এরকম অনেক নীতি আছে, সেগুলো একটু একটু কারোর সাথে আলোচনা করে ওই গ্রাফটা মেনে চলবে। আচ্ছা, ঘর সাজানোর জন্য আপনি বাস্তুর দিক থেকে কি কি পরামর্শ দেবেন? ঘর সাজানোর জন্য বাস্তুর দিক থেকে নানাবিধ পরামর্শ দেওয়া যেতে পারে। প্রথম হচ্ছে, দেখুন, আমাকে দেখতে হবে যে আমার বাড়ি এটা ফ্ল্যাট না পার্সোনাল হোক। একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, আপনার শরীরের মধ্যে, মানে যেটা মানুষ হিসেবে, কারণ বাস্তু মানে একটা বাস্তু দেব আমাকে ধরতে হবে। আমি বারবার বলছি, বাস্তু দেবতাকে ধরে আমরা পুরো কাজটা করি।
একটা মানুষের শরীরে পুরো শরীর মাথা থেকে পা অবধি সব থেকে সূক্ষ্ম স্থান কোনটা? তার নাভি। মায়ের গর্ভতে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, নাভির সাথেই তো লিঙ্কটা থাকে, নাড়িটা তো ওখান থেকেই তৈরি হয়। এবং সমস্ত শরীরের মধ্যে আমরা কি বলি, নাভিতে আঘাত লাগলে মানুষের একটা প্রাণের রিস্ক তৈরি হয় সবার আগে। নাভি হচ্ছে সবচেয়ে সূক্ষ্ম স্থান। বাস্তু পুরুষের নাভিটাও ভীষণ সূক্ষ্ম স্থান। মানে ওই যে বারবার বলছি, চৌকো খোপ হিসেবে 4টা করে প্লট করা, দুটো রেখা যদি টানি, একটা সরাল সমান্তরাল ভাবে না, পরস্পরকে ছেদ করে ক্রসে যদি আমরা দুটো রেখা টানি, একটা অনুভূমিক ভাবে একটা সমান্তরাল ভাবে, হরাইজন্টালি ভার্টিক্যালি, যে পয়েন্টটায় ছেদ করলো ওটা হচ্ছে বাস্তু পুরুষের বাস্তু দেবতার নাভি। এটাকে ব্রহ্মস্থান বলা হয় বাস্তুতে। এই ব্রহ্মস্থানে কোনো ভারী জিনিস রাখা যাবে না, এটা হলো প্রথম শর্ত। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে ফ্ল্যাট বা ইত্যাদির ক্ষেত্রে ওই ব্রহ্মস্থানে কি হয়, লিফট বা সিঁড়ি এগুলো করে দেয়, এটা করা যাবে না। প্রথম, যদি ব্রহ্মস্থান ভারী কোনো জিনিস থাকে, সেটা বাড়িতে হোক, সেটা ফ্ল্যাটে হোক, দোকানে হোক, ওই জায়গার বাস্তু প্রথমেই 50% ওখানে ড্যামেজ, ওটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে চাই। আপনি যে বললেন যে ফ্ল্যাটে কোনো ভারী জিনিস যেমন লিফট বা সিঁড়ি, ফ্ল্যাট তো অনেকের জন্যই তৈরি হচ্ছে, অনেক ফ্যামিলি ওখানে থাকবে, তো সেই ক্ষেত্রে এটা কি করা যেতে পারে? মানে ধরুন এটা এরকম কি কোনো উপায় আছে যে এটা তো করার কোনো উপায় মনে হয় না আছে? আচ্ছা, আমি সেটা আস্তে আস্তে করে আসছি। আমি আগে বাড়ির ব্যাপারটা বলে দিলাম। ঘর সাজানোর পরামর্শ আর ঘর তৈরির পরামর্শ ভিন্ন হয়, ঠিক? সেটা মাথায় রাখতে হবে দর্শকদের। ঘর তৈরি সাজানোর ক্ষেত্রে, আমি তৈরির ক্ষেত্রে যদি বলি, সাজানো তৈরি মোটামুটি একই হয় কিছুটা, কারণ অনেকে জিজ্ঞেস করতে চাইবে যে আমার কোন দিকে কোন ঘর রাখা ভালো বা ইত্যাদি। প্রথমেই হচ্ছে, দেখুন, আমাকে ভূমি খনন করতে হবে, মাটি কাটতে হবে। তো মাটি কাটার সময় লক্ষ্য রাখতে হবে যেন প্রথম মাটি যে ভূমি খননটা, এটা দক্ষিণ পূর্ব দিকে হয়। আমার জমি দক্ষিণ পূর্ব দিক থেকে আমি শুরু করবো, দক্ষিণ পূর্ব দিকে প্রথম মাটিটা আমি খনন করবো। এরপর ভিত্তিপ্রস্তর স্থাপন বা শিলান্যাস করতে হবে। যদি দোকান হয়, কারখানা হয়, ফ্ল্যাট হয় বা বাড়ির ক্ষেত্রে হোক, যদি শিলান্যাস বা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হয়, উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে করতে হবে। এরপর চারপাশে একটা বাউন্ডারি দেওয়া, বাউন্ডারি ওয়াল, সেটা আপনি ইটবালি সিমেন্ট দিয়ে দিন, কি অর্থের অভাবে আপনি বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে দিন বা তার দিয়ে, যেভাবে দিন। বাস্তুশাস্ত্রে এই ব্যারিকেড বা বাউন্ডারি দেওয়াটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেটা বাস্তুর ক্ষেত্রে পজিটিভ বলে ধরা হচ্ছে। তাহলে প্রথমে এরপর আমাকে বাস্তুতে ব্যারিকেডটা করে দিতে হবে। এরপর আমি প্রথমেই বলছিলাম ব্রহ্মস্থানের কথা, ব্রহ্মস্থল একদম মাঝখানের অংশটা, সেখানে কোনো ভারী কিছু যাতে না থাকে এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। যদি আমি বাড়ি করি, বাড়ির মধ্যে কোনো একটা রুম বা ঘর রাখলাম ফাঁকা, যে জায়গাটা বসার ঘর হতে পারে, সেটা খাওয়ার ঘর হতে পারে, এরকম কিছু একটা রাখলাম ভারী কিছু। রুমের ক্ষেত্রে, পার্সোনাল বাড়ির ক্ষেত্রে ভারী বলতে সিঁড়িটাকেই মূলত নির্দেশ করা যায়, বাথরুমটা একেবারেই নয়, আর সিঁড়ি এটাকে আমাকে অতিক্রম করতে হবে। এরপর সেপটিক ট্যাঙ্ক, যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, যেটা টয়লেটের সাথে যুক্ত থাকে, এটা লক্ষ্য রাখতে হবে দক্ষিণ পূর্ব বা উত্তর পশ্চিম দিকে করাটা অধিক শুভ হয়। টয়লেট, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে যদি টয়লেট হয় কোনো বাস্তুর কোনো বাড়ি, সেটাও কিন্তু শুভ হিসেবে নির্দেশ করা হয়েছে। ধরুন খাওয়ার ঘর, এটাকে পূর্ব পশ্চিম দিকে রাখা, পূর্ব বা পশ্চিম, হয় পূর্ব নইলে পশ্চিম, যে কোনো একদিকে করা যেতে পারে। ব্যালকনি বা বারান্দা উত্তর বা পূর্ব দিকে করলে এটা পজিটিভ এনার্জি প্রভাব দেবে। কিডস রুম বা বাচ্চাদের রুম, ওটাকে স্টাডি রুমও আমরা বলতে পারি অনেক সময়। এটা যদি পুরুষ হয়, বাড়িতে যদি ছোট পুরুষ বাচ্চা থাকে, সেটা দক্ষিণ পূর্ব, আর যদি স্ত্রী, যদি কেউ মেয়ে যদি থাকে, কন্যা থাকে, তাহলে উত্তর পশ্চিম দিকটা নির্দেশ করা যেতে পারে। আর বেডরুম, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা মানুষের ক্ষেত্রে শোয়ার জন্য, দক্ষিণ পশ্চিম দিকে বেডরুম করাটা অধিক শুভ। বসার ঘর বা ডাইনিং রুম যেটাকে বলা হয়, উত্তর পশ্চিম বা পূর্ব দিকে করা যেতে পারে। ঠাকুর ঘরটা আমি বলেইছি উত্তর পূর্ব বা পূর্ব দিকে ঠাকুর ঘর থাকবে। গ্যারেজ, বাড়িতে গ্যারেজটা আপনি দক্ষিণ পূর্ব বা উত্তর পশ্চিম দিকে করতে পারেন। রান্নার ঘর উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর শুভ। আর সিঁড়ি, সেটা দক্ষিণ পশ্চিম কোণে যদি সিঁড়িটা করা যায়, এটা মূলত শুভ হয়। এটা হলো একটা নর্মাল গ্রাফ, নর্মাল একটা বিষয় যেটা সকলে মাথায় রাখতে পারে নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে। এবার আপনি বলছেন কোন ঘর কিভাবে করে তৈরি করবো। দেখুন, এই দিক নির্দেশনা একটা বড় ব্যাপার, বাস্তবিক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর পরে আসে রঙের ব্যাপারটা। সেক্ষেত্রে আপনি যদি টয়লেট হয়, আমি বাথরুম দিয়েই শুরু করছি, সেখানে হালকা নীল, স্কাই বা ধূসর, মানে অ্যাশ কালার, ছাই ছাই বর্ণ যেটা, এই জাতীয় কোনো রঙের ব্যবহার করতে পারেন। আপনার বারান্দা বা ব্যালকনিতে আপনি গোলাপি রং বা যে কোনো চটকদার রঙের ব্যবহার করতে পারেন, চোখে লাগার মতো কালারফুল কিছু আপনি ওখানে ব্যবহার করতে পারেন। আপনার খাওয়ার ঘর, সেটা কমলা বা হলুদ রং, এর মধ্যে যে কোনো একটা করতে পারেন। বাচ্চাদের ঘরে আপনি যে কোনো হালকা রং করুন, যেটা চোখের ক্ষেত্রে শান্তিদায়ক হতে পারে, এবং চোখের ক্ষেত্রে শান্তিদায়ক হালকা রঙের পর্দাও ব্যবহার করা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। বসার ঘরে আপনি একাধিক রঙের ব্যবহার করুন। সব থেকে মূল হচ্ছে এই বসার ঘরটা রঙের ক্ষেত্রে একাধিক রঙের ব্যবহার বলতে, এখন তো ইন্টেরিয়র ডেকোরেশন বেশিরভাগ লোক করে, ফলে
বসার ঘর বা ডাইনিং রুমে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা যে আলোগুলো লাগাবো সেগুলো যেন বিভিন্ন রং কালারফুল যাতে হয়। বিশেষ করে ছাদে আমরা হালকা হলুদ বর্ণের আলো ব্যবহার করতে পারি, ওয়ার্ম লাইট যেগুলোকে বলা হয়, এগুলো ব্যবহার করতে পারি। বসার ঘরের ক্ষেত্রে হলুদ রং, গোলাপি রং, বাদামি রং, খয়েরি রং, এগুলোকে খুব গুরুত্বপূর্ণ উত্তম বলে ধরা হয়েছে, এইগুলো ব্যবহার করতে পারি। বসার ঘরের ক্ষেত্রে একাধিক রং, আপনি দুটো দুটো দেওয়াল আলাদা আলাদা রং করে কম্বাইন করে করতে পারেন। ঘরের দেওয়ালে ওয়ালপেপার বা যেগুলো, এগুলো ব্যবহার করতে পারেন। বসার ঘরের ক্ষেত্রে এই জাতীয় রং ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ, সেটা অনেক বেশি পজিটিভ ভাইব্রেশন, অনেক বেশি পজিটিভিটি ক্রিয়েট করে। কিন্তু বসার ঘরে চেষ্টা করতে হবে মূলত ধূসর বা ছাই বর্ণ কালচে ধরনের যে রঙগুলো, ওগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, প্রথম কথা। এরপরে আমি বেডরুমে চলে যাই। বেডরুমে আপনি সবুজ, হলুদ, আকাশি বা গোলাপি যে কোনো রং ইনন্যাচারালি, অথবা আপনি আপনার জন্মছক যদি কোনো কাউকে জ্যোতিষীকে দেখিয়ে নেন, পরামর্শ করে দেন, প্রত্যেকের রাশি বা লগ্ন অনুযায়ী কিছু শুভ অশুভ রং হয়, সেই রংটাকে মাথায় রেখে আপনারা একটা কম্বিনেশনে বেডরুমের রংটা আপনারা ওইভাবে তৈরি করতে পারেন। ঠাকুর ঘরে সবসময় লাল, হলুদ, গোলাপি এই জাতীয় রং ব্যবহার এবং সবুজ রঙের ব্যবহারটা কম করতে যাওয়াটাই উচিত। ঠাকুর ঘরের ক্ষেত্রে সবুজের ব্যবহারটা একটু কম করা হচ্ছে। গ্যারেজের ক্ষেত্রে গাঢ় রং ব্যবহার করতে পারে, ধূসর, ছাই বর্ণের রং, সিলভার কালার বা এই যে কোনো ধরনের রং আপনারা গাঢ় রং ব্যবহার করতে পারেন। রান্নাঘরে হলুদ, কমলা, এটা কম বেশি প্রত্যেকেই আমরা জানি। আর স্টাডি রুম সবসময় হালকা বা গাঢ় সবুজ, সবুজের যে কোনো শেড ব্যবহার করুন। স্টাডি রুমে বাচ্চাদের পড়াশোনা করার যে টেবিল রয়েছে সেখানে ডিপ সবুজ রঙের মখমলের কাপড়, রেশমের কাপড় হতে পারে, সিল্কের কাপড় হতে, এক কালারের ডিপ সবুজ রঙের কাপড় বিছিয়ে দিন। বা বাচ্চারা যদি মেঝেতে বসে পড়াশোনা, সোফায় বসে পড়াশোনা, বিছানায় বসে পড়াশোনা করতে চায়, একটা গাঢ় সবুজ রঙের কাপড় রাখুন, বেড কভার রাখুন, যেটা তাদের পড়ার আগে পেতে দিন। তার ওপর বসে ওরা লেখাপড়া করুক, পড়া হয়ে গেলে ওটা আবার গুটিয়ে তুলে রাখুন। এতে পড়ায় কনসেন্ট্রেশন বাড়ে, এতে বাচ্চাদের ওপরে পজিটিভ এফেক্ট, প্রভাব অনেক বেশি আসে। এবং পড়াশোনার ক্ষেত্রে সবুজ রঙের ব্যবহারটা করতেই হবে, এটাকে শাস্ত্রে খুব শুভ বলে গণ্য করা হয়েছে। সবুজ রং যত গাঢ় হবে তত ভালো। বিশেষ করে ওদের পড়ার আগে বারবার বলছি, স্টাডি টেবিলের ওপরে, সামনের পর্দায় সবুজ রঙের ব্যবহারটা বেশি করে করতে হবে বাচ্চাদের যারা পড়াশোনা করে তাদের ঘরের ক্ষেত্রে। আচ্ছা, এছাড়া তো ছোট বড় আরো নানা রকম টিপস থাকছে, যেমন পর্দার ক্ষেত্রে সেখানেও কিছু এরকম রঙের বিষয়টা মাথায় রেখে করতে হবে। এই হচ্ছে আচ্ছা, ওই বাস্তুশাস্ত্র যেটা অনেকে বলে থাকে, এখন তো মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই সায়েন্টিফিক ব্যাপার দিক থেকেই সবকিছু ধরে, তোমার সায়েন্সের দিক থেকে সবকিছু ধরেন সবার আগে। তো বাস্তুশাস্ত্র কি বিজ্ঞানসম্মত? পুরোপুরি এই উত্তরটা আপনাকে প্রথমেই দিয়ে দিলাম, এই কারণেই বিজ্ঞানসম্মত। আমি তো বারবার বলছি যে বাস্তুতে কি কি বলা হচ্ছে, বাস্তুতে বলা হচ্ছে যে প্রাকৃতিক যে সমস্ত মহাজাগতিক শক্তিগুলো, সেটাকে কোনো এমনভাবে কংক্রিট রূপ দেওয়া যায় যেটা মানুষের ওপর 24 ঘন্টা 365 দিন পজিটিভ এনার্জি, পজিটিভ এফেক্ট দেয়। মানুষ তো ঘরে থাকবে নয় কর্মস্থলে থাকবে, এই তো তার থাকার জায়গা, আর তো কোথাও সে থাকবে না। তাহলে অফিসে হোক, ব্যবসার জায়গায় হোক, দোকানে হোক, বাড়িতে হোক, এমনভাবে ওই স্থাপত্যশৈলীটাকে নির্মাণ করতে হবে যাতে সব দিক দিয়ে তার উপরে একটা পজিটিভ এফেক্ট হয়। আর এখানে যেহেতু একটা তড়িৎ চৌম্বকীয় এই যে আদান প্রদান নেচারের সাথে ফিজিক্যাল বডির এইটা রয়েছে, এটা তো অবশ্যই বিজ্ঞানী, বাস্তু বিজ্ঞান, জ্যোতিষ বিজ্ঞান। কোনো কোনো মানুষ খুব অদ্ভুত কথা বলে, এদের যুক্তিগুলি ভারী অদ্ভুত। এরা বলেন যে আমি তন্ত্র মানি, জ্যোতিষ মানি না। এরা বলেন যে আমি বিরাট পুজো পাঠ, ঠাকুর দেবতা সব মানি, জ্যোতিষ মানি না। আরে ঠাকুর পুজোর জন্য যে দিন, তিথি, নক্ষত্র নির্ণয় করা, যেটা জ্যোতিষেরই দাম। আপনাকে পুজোর আগে তো মুহূর্ত নির্ণয় করতে হবে, মুহূর্ত নির্দেশ করতে হবে। আমি ঠাকুর মানি, আমি জ্যোতিষ মানি না। ব্যাপারটা এইরকম, আমি মাছ খাবো কিন্তু জল ছোবো না। বুঝতে পেরেছেন? ব্যাপারটা হচ্ছে এইরকম, যে জিনিসগুলো প্রত্যেকটা বিষয় বিজ্ঞান সমন্বিত, প্রত্যেকটা বিষয় পরস্পরের সঙ্গে যুক্ত, একটাকে বাদ দিয়ে অন্যটা কল্পনা করতে গেলে সেটা ইনকমপ্লিট থেকে যাবে। সবকিছু বিজ্ঞান সমন্বিত ভিত্তি আছে। তাই আমাদের পুরো সনাতন শাস্ত্রটাই আমি বারবার বলছি, অন্য ধর্মের কথা তো বলতে পারবো না। আমাদের সনাতন ধর্মই একটা বড় বিজ্ঞান, যেখান থেকে বড় বড় বিজ্ঞানীদের তারা শিখেছেন এবং আগামী দিনেও সনাতন ধর্ম মানুষকে শেখাবে। এটা টোটাল, এটাই সনাতন ধর্ম মানেই একটা বিজ্ঞান, সবেও সনাতন ধর্মই হলো শ্রেষ্ঠতা। বাস্তুশাস্ত্রের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো কি কি? নেতিবাচক দিক কিছুই নেই, নেতিবাচক কিছুই নেই, কিন্তু কিছু কিছু দেখুন, সবকিছুর তো একেবারে নেগেটিভ কিছু থাকবেই না, এটা হতে পারে না। কিছু কিছু নেতিবাচক বিষয় বলতে একটাই আমি বলবো, এখন আপনি ধরুন একটা ফ্ল্যাট কিনলেন, একটা বাড়ি করবেন, একটা বাড়ি করার 50 বছর বাদে আপনি সেই বাড়ির বাস্তু পর্যবেক্ষণ করাচ্ছেন, ভুল ত্রুটি তো বেরোবেই। আপনার পক্ষে তো সম্ভব না পুরো বাড়িটা ভেঙে আবার নতুন করে বাস্তু সমন্বিত করে তৈরি করা। কাজেই কিছু কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে করা যাবে। এটা একটা আপনার মেন্টালি আপনার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। আর বাস্তুর ক্ষেত্রে পূর্ব থেকে তৈরি করে রাখা বাড়ি বারবার ভেঙে বাস্তু ঠিক করা, এটাও কিন্তু বাস্তুশাস্ত্রতে সতর্ক করা হয়েছে। কারণ বারবার আঘাত করা মানে বাস্তু পুরুষের গায়ে কিন্তু আঘাত করা, বাস্তু পুরুষের শরীরে আঘাত করা। আপনার বারবার করে আপনার শরীরে যদি প্লাস্টিক সার্জারি করা হয়, হ্যাঁ, আপনি হয়তো বাহ্যিকভাবে খুব সুন্দর দেখতে হবেন, একটা পার্শ্ব প্রতিক্রিয়া হবে তো।
ভেতরে ভেতরে তো শরীরের ভেতরে এটা হবে, ওষুধের মেডিসিনের সার্জারির একটা এফেক্ট হবে। এটাও ঠিক সেই রকম, আপনি বাইরে দিয়ে হয়তো মনে করছে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমি বাস্তুটা ঠিক করলাম, কিন্তু প্রভাব আপনাকে নেগেটিভ পজিটিভ দুটোই দেবে। তাই উচিত পুরোপুরি না ভেঙে, পুরোপুরি যদি প্রথম নতুন বাস্তু করেন তাহলে পরামর্শ নিয়ে এগোবেন। আর যদি তৈরি করা থাকে সেক্ষেত্রে কিছু কিছু ছোট বড় প্রসেস পদ্ধতি আছে যার মাধ্যমে বাস্তু দোষের প্রভাব কমানো যায়, সেটা অনুসরণ করা উচিত। আমি প্রত্যেককেই বলি চট করে কোনো কিছু ভাঙা গড়ার দিকে না। তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখতেই হবে, তার কোনো বিকল্প হয় না যে আপনি যদি উত্তর পূর্ব কোণে টয়লেট তৈরি করেন, ঈশান কোণটাকে যদি নোংরা কিছু বানিয়ে রাখেন, আবর্জনা স্তূপ করেছেন, ডাস্টবিন রেখেছে, শৌচালয়, সেপটিক ট্যাঙ্ক এইগুলো করেছেন, এইগুলো ভাঙতে হবে। উত্তর পূর্ব কোণটাকে সদা সর্বদা আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, তার জন্য ভাঙতে হোক কি করতে হোক আমাদের সেটা পদক্ষেপ নিতে হবে। আচ্ছা, বাস্তুশাস্ত্রের কিছু কি তত্ত্ব, মূল কোনো তত্ত্ব আছে? বাস্তুশাস্ত্র তো পুরোটাই মূল তত্ত্ব। বাস্তুশাস্ত্রের মধ্যে চর বাস্তু, স্থির বাস্তু এরকম কিছু বিভাগ ভাগ করা যায়, কিন্তু সেগুলো সাধারণ দর্শকের পক্ষে তো সহজবোধ্য হবে না। আমি যদি খুব সহজে বলি বাস্তুশাস্ত্রের তত্ত্ব বলতে, দেখুন আপনাকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমি এমন কিছু করবো না যাতে নেগেটিভ ইম্প্যাক্ট আমার বাস্তুর ওপর সবসময়। দেখুন, বাড়ি তৈরিতেই যে বাস্তুতে দোষ তৈরি হয় তা কিন্তু না। আমি তো এতক্ষণ ধরে বলে যাচ্ছি কোন দিকে কি রাখবেন না রাখবেন। আপনি ধরুন খুব সুন্দর করে কোনো বিশেষ ব্যক্তির পরামর্শ নিয়ে বিরাট ভালো একটা বাস্তু তৈরি করলেন, খুব সুন্দর একটা নিখুঁত বাস্তু তৈরি করলেন। আপনি ধরুন আপনার তৈরি করে রাখা বাস্তুটাকে কারোর মাধ্যমে রেকটিফাই করে সংশোধন করলেন। আপনি নিজেই এমন কিছু কাজ ওই বাস্তুতে বসে করছেন, আপনার কাজের জন্য বাস্তুটা নষ্ট হচ্ছে। আপনি হয়তো সেখানে এমন কোনো কিছু, অনেকেই আছে বাড়িতে অনেক তন্ত্রক্রিয়া এটা ওটা, এখন তো ফেসবুক ইউটিউব থেকে সবাই প্র্যাকটিস করতে চায়। সবকিছু বাড়িতে বাস্তুতে করার জন্য নয়, এই সতর্কতাগুলো আমরা ভুলে যাই। প্রথমত বাড়িতে বাস্তুতে বসেই অনেক কিছু করা শুরু করে দেয়, তার মাধ্যমেও কিন্তু বাস্তুতে অনেক দোষ তৈরি হয়। এবং এই দোষগুলি এত ভয়াবহ যেগুলি শুধু আপনি নন, আপনার পরবর্তী অনেকগুলি জেনারেশনকেও ভোগ করতে হবে। আমি একটা অভিজ্ঞতা বলি, এই যে মাঙ্গলিক দোষ, এটা আমি আমার কর্মজীবনের বিগত কয়েক বছর অভিজ্ঞতা দিয়ে দেখেছি। যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ থাকবে, স্বামী বা স্ত্রী যারই হোক, সে যদি প্রপারলি প্রকৃতপক্ষে মাঙ্গলিক দোষটা খণ্ডন না করে, এবং সব দোষই কিন্তু খণ্ডন করা যায়। অনেকের মনে প্রশ্ন থাকে যে দোষ খণ্ডন করলে কি তার পুরনো রেজাল্ট পাওয়া যায়, পূর্ণ ফল পাওয়া যায়? 100% পাওয়া যায় যদি সঠিক পদ্ধতিতে করা। এই মাঙ্গলিক দোষ যদি প্রপারলি খণ্ডন না করা হয়, তাদের ওই যে দম্পতি একজনের ছকেও যদি থাকে, এটা যদি না খণ্ডন করা হয়, তাদের নেক্সট পরবর্তী যে জেনারেশন, তাদের সন্তান, তার ছকেও কিন্তু মাঙ্গলিক দোষ থাকে। অথবা মঙ্গল কোনো না কোনোভাবে নেক্সট জেনারেশনের ক্ষেত্রেও কিন্তু পীড়া দেবে। কাজেই এই জিনিসটা ঠিক সেই রকম, আপনি বাস্তু সংশোধনমূলকভাবে করুন, কি আপনি বাস্তু করার পর সেখানে যে আচার আচরণ করছেন পুরোটাকে আপনাকে মাথায় রেখে চলতে হবে। বাস্তুশাস্ত্র যদি ধরুন কেউ অনুসরণ না করে, অনেকেই তো মানে না এগুলো, এরকম অনেকেই আছে যারা এগুলো মানে না, তো তাদের জীবনে কি কি খারাপ প্রভাব পড়তে পারে? একদম দেখছি, প্রথম কথা হচ্ছে যে মানুষের কর্মই মানুষকে ফল দান করে। আর আমি বাস্তু নিয়ে আলোচনা করছি, এটাও তো মানুষের একটা কর্ম। তুমি বাস্তু অনুসারে তোমার ক্রিয়াটি ঠিক মতন করোনি, মানে কর্মটা করোনি, তাহলে তার নেগেটিভ প্রভাব তোমায় পেতে হবে। বাস্তু শাস্ত্র অনুসারে বাড়ি যদি সঠিকভাবে নির্মিত না হয়, প্রথম যে বিষয়টা ওই বাড়ির মধ্যে লক্ষণ দেখা যায়, অনেক লক্ষণ দেখা যায়, প্রত্যেক মানুষের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে সেটা ভ্যারি করে। একই বাস্তুতে একসঙ্গে একটা পরিবারে 10টা সদস্য, 10 জন সদস্য থাকলে 10 জনের ওপর ওই বাস্তু একইভাবে প্রভাব দেয় না, 10 জনের ওপরে 10 রকম ভাবে কি আলাদা আলাদা প্রভাব দিতে পারে। সেটা কেন হয়? প্রত্যেকের নিজস্ব জন্মছক আছে, তাতে কোন গ্রহ বলবান কোন গ্রহ দুর্বল, তাকে কিভাবে সেই গ্রহ সাপোর্ট দিচ্ছে, সব কিছুর উপর নির্ভর করে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ওই বাস্তুতে সেই ব্যক্তি থাকুক কি না থাকুক, ওই ব্যক্তি হয়তো কেউ একটা বাড়ি কিনে বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছে, সে হয়তো বাইরে কোথাও থাকে, কিন্তু ওই বাড়ি কাগজে কলমে তো সেই বাড়ির মালিকানাধীন তো সে, তাহলে ওই বাড়িতে যারা ভাড়া থাকছে তারাও কিন্তু দোষটা এফেক্টটা পাবে, বাড়ির মালিকও কিন্তু বাঁচবে না, তারাও এফেক্ট পাবে। এবং বাড়ির ক্ষেত্রে সর্বপ্রথম যে ভূমিকাটা, যে প্রভাবটা আসে, সেটা হলো বাস্তু দোষ সমন্বিত এবং তীব্র বাস্তু দোষ যদি থাকে। ছোটখাটো তো আমি প্রথমেই বলেছি বাস্তু দোষ সব বাড়িতেই থাকবে, বিশেষ করে ফ্ল্যাট কালচারে এখন ফ্ল্যাটে বাস্তু দোষ থাকবে। কোনো প্রমোটারই বাস্তু দোষ দেখে ফ্ল্যাট তৈরি করবে না, সে তার নিজের প্রফিট দেখবে, তাই না? কোনো প্রমোটারই সেটা করবে না। কিন্তু আপনার উচিত, আপনি আপনার বাড়ি যেটা কিনছেন, যে রুমটা কিনছেন, সেই রুমের বাস্তুটা দেখে শুনে কেন। আপনি নিজে সেটুকু তো আপনি করতেই পারেন। আপনি নিজে যদি জেনে শুনে, আমার যেদিকে বাথরুম হওয়ার কথা সেদিকে বেডরুম, আমি জেনে শুনে ওই বাড়িটাই নিলাম, হয়তো দামে কম বা কোনো সুযোগ সুবিধা পেলাম বলে, আপনি নিজের পায়ে নিজেই পুরুল বাল, আপনি নিজেই অপকর্মটা করলেন, সেই কর্মের ফলটাও তো আপনাকে পেতে হবে। ভগবান আপনাকে ইন্দ্রিয় দিয়েছে, আপনি বুঝে শুনে কাজ করবেন। বাস্তুর ক্ষেত্রে প্রথম এফেক্ট হয় মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে, ঠিক আছে? পারস্পরিক অশান্তি, পারস্পরিক বিবাদ, পারস্পরিক ঝগড়া, এইগুলোর মাত্রাটা বৃদ্ধি পায়।
এরপর একটা নির্দিষ্ট বয়সের পর থেকে সবসময় রোগ ব্যাধি এগুলো লেগে থাকে, প্রবল পরিমাণে খরচ, বাড়িতে থাকলে মানে খরচ আমার থামছেই না, আয়ের তুলনায় ব্যয়ের অধিকতা বেশি চলেই যাচ্ছে। আর এগুলো হচ্ছে ন্যাচারালি নর্মালি বাস্তুর এফেক্ট। তন্ত্রের প্রয়োগ করে, যেটা আমি বারবার বলছি, বাস্তুতে দোষ আমার প্রথমে একটু বলে দেওয়া উচিত দুভাবে হয়। একটা তো এই এতক্ষণ আমি যা আলোচনা করছি এটা হলো ন্যাচারালি বাস্তুতে বাস্তু দোষ বা বিদ্যান্ত, আরেকটা হয় ম্যানুয়ালি, হ্যাঁ, মনুষ্য সৃষ্ট বাস্তু দোষ, যেটা আমরা ওই যে একে অপরের ক্ষতি করার জন্য এর বাড়িতে কিছু করে ফেলে দিলাম, এর বাড়িতে কিছু পুঁতে দিলাম, বা কিছু করে কোনোভাবে তন্ত্র বা চালান কাজের মাধ্যমে বা শটকর্মের মাধ্যমে বাস্তুটাকে হার, এই ক্রিয়ার মাধ্যমে যদি বাস্তু দোষ হয় এই তন্ত্র প্রয়োগের মাধ্যমে, তখন তার প্রভাব অনেক ভয়াবহ এবং অনেক বেশি মাত্রায় তাদের ওপর পড়বে। বহুবিধ ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে ক্ষতি চিহ্নিত করা যাবে না, বহুবিধ ক্ষতি হতে পারে। কি কারণে করছে সেটা হচ্ছে প্রথম ব্যাপার। কর্মের উপর করে থাকলে কর্মের জায়গাটা এফেক্টেড হবে, তাকে প্রাণে মারার জন্য কিছু করে থাকলে শরীর স্বাস্থ্যের উপর এফেক্টেড হবে। সেই বাড়িতে থাকাকালীন ব্যক্তির মনে হবে যে আমার দম বন্ধ হয়ে আসছে, অস্বস্তি লাগছে, বাড়ি থেকে একটু বেরোলেই তার হয়তো বেটার ফিল হতে পারে। ওই বাড়িতে থাকা অবস্থায় সে যার সঙ্গেই মেলামেশা করবে তার সঙ্গে একটা বিবাদ, একটা ঝামেলা, একটা অশান্তির সৃষ্টি হবে, সব কাজকর্মে একটা বাধা সে পাবে, যত এফোর্ট দেবে ততটা সে আউটকাম পাবে না, রেজাল্ট ভালো পাবে না, এবং নানাবিধ সমস্যা তার মধ্যে আসবে। আচ্ছা, আমরা অনেক সময় আমরা নিজেদের ঘরেও অথবা অন্যান্য ঘরেও বলতে শুনি যে এদিকে মুখ করে ঘুমাতে নেই, ওদিকে মাথা দিয়ে ঘুমাতে নেই, এদিকে মুখ করে খেলে খারাপ, বা ওদিকে বসে খেলে খারাপ। এইগুলোর কি আদৌ কোনো গুরুত্ব আছে? এগুলো কি জীবনের উপর প্রভাব ফেলে? হ্যাঁ, বাস্তুতে যে জীবনের উপর প্রভাব ফেলে, প্রথমত হচ্ছে বাড়ির দরজাটা যেমন বিরাট বড় প্রভাব ফেলে। বাড়ির দরজাটা সবসময় লক্ষ্য রাখতে হবে আপনার উত্তর পূর্ব পশ্চিম যেদিকেই থাকুক এটা যেন দক্ষিণমুখী না হয়। দক্ষিণমুখী দরজা বলতে অনেকে ভুল বোঝে। দক্ষিণমুখী দরজার কনসেপ্টটা হচ্ছে আপনি যখন বাড়ি থেকে বেরোবেন কাজের জন্য, আপনার মুখ যেন দক্ষিণ দিকে না, ঠিক আছে? আপনার মুখ উত্তর দিকে মুখ করে বেরোন। সর্বশ্রেষ্ঠ হচ্ছে পূর্ব দিকে মুখ করে বেরানো। তার কারণ হচ্ছে পূর্বে প্রতিটি সূর্য উদিত হয়, ওখান থেকে পজিটিভ ভাইব্রেশনটা ইনহ্যান্স হয়, ছড়ায়, ওখান থেকে আমরা প্রচুর পজিটিভ ভাইব্রেশন পাই। পূর্ব দিকটাকে তাই সদা সর্বদা আমরা সূর্যার গতি পূর্ব দিকে মুখ করে, দেবতার উপাসনা করি, জপ করি পূর্ব মুখে। দেখবেন বশীকরণ বা শটকর্মের ক্রিয়াগুলি করা হয় উত্তর মুখে, ঠিক আছে? তো প্রত্যেক ক্রিয়ার জন্য দিক নির্দিষ্ট। সাধারণ পশ্চাচারী সাধারণ মানুষের জন্য, গৃহস্থ মানুষের জন্য পূর্ব দিক পশ্চিম দিক শুভ। তাছাড়া উত্তর মুখে, যদি দক্ষিণমুখী বাড়ি মানে উত্তর মুখ করে বেরোচ্ছি, এটাও করতে পারেন। এটা যে কোনো কাজকর্মে সফলতা এবং মানুষের মধ্যে সবটাই, যে কোনো কিছু, সে যেদিকে মুখ করে খান যেদিকে মুখ করে বেরোন, সবটাই পজিটিভ এনার্জি ইনহেন্স করে। মাথা দিয়ে শোয়ার কথাটা যদি বলি, দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়াটা শুভ। উত্তরে মাথা দিয়ে যেহেতু শবদাহ করা হয়, মানুষকে পোড়ানো হয়, যখন পোড়ানো হয় মাথাটা উত্তরে থাকে। আর যখন ছাগ বা কোনো পশু দেবীর সন্নিকটে বলি দেওয়া হয় তার মাথাটাও উত্তরে দেওয়া হয় সেই কারণে, ঠিক আছে? উত্তরে মস্তকটা থাকে পশু, তারপর তাকে ছেদন করা হয় এবং সহ উত্তরে মস্তক দিয়ে দাহ করা হয়। উত্তরে মাথা দিয়ে তাই শুতে নিষেধ করা হয়েছে। দক্ষিণে মাথা দিয়ে শোয়াটাকে আবার খুব শুভ বলে পরিগণিত করা হয়েছে। পশ্চিম বা পূর্বে মাথা দিয়েও শুতে পারে। দক্ষিণে মাথা দিয়ে শুলে সন্তান লাভ, সন্তান সুখ এগুলো লাভ হয়। পূর্বে মাথা দিয়ে শুলে যারা পড়াশোনা, নতুন চাকরির পরীক্ষা দিচ্ছে এদের জন্য অত্যন্ত শুভ। সাধারণ গৃহী মানুষ দক্ষিণ বা পশ্চিম দিকে মাথা দিয়ে শুতে পারে, উত্তরে মাথা নৈব নৈব চ। আর খাওয়ার ক্ষেত্রে যদি বলি, আমি ওই একই বলবো, দক্ষিণমুখী খাওয়াটা বন্ধ করা উচিত। এছাড়া উত্তর বা পূর্ব দিকে মুখ করে খাওয়া শুভ বলে মনে করা হচ্ছে, বিশেষ করে পূর্ব এবং উত্তর দিকটাই খাওয়ার জন্য, খেতে বসার জন্য অধিক শুভ। আচ্ছা, অনেক সময় আমরা এটাও তো বলতে শুনি যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওর মুখ দেখেছি এই জন্য দিনটা খারাপ, বা ওর মুখ দেখে আমি কাজে বেরালাম এই জন্য আমার কাজটা হলো না। বা হয়তো এটাও বলতে শুনি যে হয়তো যার একদম মুখে কোনো দাড়ি গোঁফ নেই, হয়তো কিছু কিছু ক্ষেত্রে শুনেছি যে একদম যারা কিছুই মানে দাড়ি গোঁফ নেই, পাখন্দা যেটাকে বলে, ওদের মুখ দেখে বেরালেও খারাপ, দুশালিক দেখে বেরালে ভালো। এই জিনিসগুলো কি কোনো আদৌ গুরুত্ব আছে? বা মুখ দেখে বেরানো, আমি যদি এই কথাটা বলি যে বাড়িতে বিড়াল পোষা অশুভ লক্ষণ, এটাকে আপনি মানবেন? কিন্তু খনার বচনে বলা আছে আপনি বা আমি বা যারা এই বিষয়গুলোকে নিয়ে নিন্দা করবে, বিষয়গুলোকে ধরুন বাজে মন্তব্য করবে, একবার ভেবে দেখুন তো তাদের পাণ্ডিত্য, তাদের মহত্ব কি খনা, অরুন্ধতী এদের থেকে উঠতে নয় তো? না। তারা তো আরো শাস্ত্রজ্ঞ ঋষিরা ছিলেন, ঋষি পত্নীরা ছিলেন, মুনিরা ছিলেন। একদম। তারা যেটা রচনা করেছেন, তারা যেটা লিখেছেন, তার কিছু না কিছু বাস্তব ভিত্তি আছে। আপনি যে কথাগুলো বলবেন তার কিছু কিছু জিনিস খনার বচনে উল্লেখ পাওয়া যায়, সবটা নয়। এর মধ্যে একটা জিনিসকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, একটা জিনিসকে, সেটা হচ্ছে ওই যে বললেন যে যার মুখে মুখে দাড়ি গোঁফ বা কেশোদ্গম হয়নি তার মুখ দেখে বেরোলে অশুভ, বা ধরুন এই যে বললেন কারো মুখ দেখলাম মানে আমার দিকটা খারাপ গেল, এটা হওয়ার একটা কারণ আছে, তার সঙ্গে বাস্তুর কোনো সম্পর্ক নেই। এটা হওয়ার কারণ আছে যে প্রথম হচ্ছে মানুষের এই যে শটকর্ম, আমি বারবার বলছি, কোনো মানুষ যদি নিজের ভালোর জন্য বা অপরের ক্ষতির জন্য
বারবার করে তন্ত্র প্রয়োগ শঠকর্ম, মানে তন্ত্র প্রয়োগ মানেই তো শঠকর্ম নয়। শঠকর্ম মানে কি? 6 প্রকার কর্ম আছে, যার মধ্যে আমি আলোচনা করতে আজকে চাইছি না, কারণ বাস্তুর মধ্যে এটা পড়ে না, সম্পূর্ণ আলাদা তন্ত্রের টপিক হয়ে যাবে। কিন্তু এই যে মারণ, বহন, বশীকরণ, উচ্চারণ, বিদ্বেষণ, যে শঠকর্মগুলো, এগুলো যদি কেউ কন্টিনিউ নিজের ভালোর জন্য হয়তো প্রয়োগ করছে, অথবা কারো ক্ষতি করার জন্য, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে, আমাদের শহরে, শহর কালচারে এখন এগুলো কম, কিন্তু আগে যখন আমরা মফস্বল বা পাড়া গ্রামে থাকতাম, প্রত্যেক পাড়ায় এমন একটা দুটো মানুষ তো থাকতো যারা অপরের উন্নতি দেখে ঈর্ষান্বিত হতো, তাদেরকে ভালো মন্দ বলে দিত, মনে মনে এমন হাপিত্তেশ করতো যে অন্য মানুষের ক্ষতি হয়ে যায়। আমি প্রচুর গ্রামে এরকমও দেখেছি, সন্ধ্যেবেলার পর কিছু মানুষ থাকে, বয়োজ্যেষ্ঠ বয়স্ক ব্যক্তি, তারা বেরোয়, রাস্তায় বেরোচ্ছে, বেরিয়ে ঘুরতে ঘুরতে কারো যদি ভালো কিছু দেখে, ওখানে দাঁড়িয়ে কিছু মন্ত্র, গ্রামীণ কালচার আলাদা তো, তাদের কিছু মন্ত্রতন্ত্রের মাধ্যমে সেখানে অভিসম্পাত করবে, সেই বাড়ির দরজার সামনে দিয়ে অভিসম্পাত করে দিয়ে আসবে। এই যে মানুষের যে আচরণ, এই জাতীয় কিছু মানুষ প্রত্যেক জায়গায় থাকে, যারা এই সব করা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, ফলে এইগুলো করতে করতে তার মধ্যে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট বাসা বাঁধে। আমি যদি সবসময় দেবতার উপাসনা করি, অবশ্যই আমার মধ্যে একটা পজিটিভ লক্ষণ প্রকাশ পাবে। আমি যদি সারাদিন এইসব জিন, পরি, প্রেত, পিশাচ নিয়ে মানুষের ক্ষতি করছি, মানুষের উপর প্রয়োগ করছি, সেগুলো তো নেগেটিভ শক্তি, তার নেগেটিভ ইম্প্যাক্ট আমার মধ্যে প্রকাশ পাবেই। তাহলে আমার মুখ দেখে যদি কেউ বাইরে বেরোয় এবং সে যদি এটা ক্লেম করে যে তার মুখ দর্শনের ফলে আমার অশুভ, আমার ক্ষতি হয়েছে, হতেই পারে, এটা অস্বীকার করার কিছু না। তাই বলে অযাচিতভাবে যাকে তাকে তো আমি এটা ব্লেম করতে পারি না। আর আরেকটা জিনিস হয়, প্রত্যেক মানুষের হরোস্কোপ, গ্রহগত যে রাশি নক্ষত্র, কিছু কিছু গ্রহ সন্নিবেশ এমন হয়, অন্য কারো গ্রহ সন্নিবেশের সঙ্গে তার একটা শত্রুতাপূর্ণ গ্রহ বৈগুণ্যতা তৈরি হয়। গ্রহের, আপনার গ্রহের জন্মছকের যা গ্রহ পরিস্থিতি, অন্য মানুষের একজনের জন্মছকের যা গ্রহ পরিস্থিতি, দুটো পরস্পর পুরো শত্রুতাপূর্ণ একটা কম্বিনেশন তৈরি করছে। তখন অনেক সময় সেই রকম মানুষকে সংস্পর্শে এলে বা তাদের মুখ দেখে শুভ কাজকর্ম করলে কিছু বাধাবিঘ্ন আসে বলে এটা আমাদের মেন্টালি, সাইকোলজিক্যালি ফিট হয়ে যায় আমাদের মাথার মধ্যে। সেটাই সবসময় আমাদের মধ্যে ঘুরপাক খেতে থাকে। কিন্তু সবসময় মানুষকে অযাচিতভাবে এর জন্য দোষারোপ করা, এটার কোনো শাস্ত্র সমন্বিত, বিজ্ঞান সমন্বিত কোনোটাই নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে, ওই যেমন বেড়ালের ব্যাপারটা বললাম, ফনার বছরে উল্লেখ করা হয়েছে, বেড়াল পোষে 8 পুরোয়। এখন এটা বললে লোকে অনেকে বাজেভাবে নিতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাই কেন বলেছে? বেড়ালের তো চুল, লোম যদি খাবারে পড়ে নালার থেকে, এটা তো অসুস্থতার সৃষ্টি হতেই পারে। নিশ্চয়ই যা বলা হয়েছে ভেবেচিন্তে বলা এবং করা। আমি তাই বারবার বলেছি, সনাতন ধর্ম মানে সায়েন্টিফিক, সেইটাই হচ্ছে বিষয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু উল্লেখ এমন আছে যেগুলোকে আবার না মেনে কোনো পারা যাবে না, যেগুলো সবসময় আমাদের উপরে তার পজিটিভ ইম্প্যাক্ট, নেগেটিভটা ভেবেই তৈরি করা। আচ্ছা, রাশির প্রভাব কি বাস্তুর ওপর পড়ে, বা বাস্তুর প্রভাব রাশির ওপর? কিছু কিছু ক্ষেত্রে পড়ে। যেমন প্রত্যেক মানুষের, আমি যেমন বললাম যে ঘরের রং ইত্যাদি রাশি, লগ্ন বা তার জন্মছক বিশ্লেষণ করে বলে দেওয়া যায়। তো এরকম ভাবেই রাশি, লগ্ন বা হরোস্কোপ বিচার করে তার জন্য স্পেসিফিক্যাল যদি কোনো কালার, রং থাকে, তার জন্য স্পেসিফিক যদি কোনো দিক থাকে, স্পেসিফিক যদি কোনো ডেট সংখ্যা থাকে, যদি না থাকে সেগুলো আমরা বলে দিই, এবং সেই দিন, সেই ডেটে যদি সেই বাড়ির গৃহ প্রবেশ, সেই বাড়ি নির্মাণ বা বিশেষ বিশেষ কাজ বা সেই রঙের ব্যবহার, এগুলো করলে অবশ্যই কিছুটা পজিটিভ এফেক্ট পাওয়া যায়। রাশির এবং বাস্তুর সম্পর্কটা হচ্ছে আপনার রাশি বাস্তুর সম্পর্কে বোনাস। আচ্ছা ঠিক আছে, এটা একটা বোনাস। মানে আমি বাস্তু মেনে তো করছি না, আমি রাশি মেনে করলাম, মানে আরো আমি অনেকটা সেটা পজিটিভ বোনাস ইনহেন্স করতে। আচ্ছা, মানে যদি কেউ রাশি মেনে বাস্তুটা, রাশি মেনে বাস্তু বলতে আপনি তো আর বুঝবেন না রাশি মেনে বাস্তু কি করতে হবে, আপনাকে নিশ্চয়ই কোনো এক্সপার্ট, কোনো জ্যোতিষী বা কারো কাছে গিয়ে দেখাতে হবে, আপনার প্রশ্নগুলো তাকে বলতে হবে, সে যেরকম পরামর্শ দেবে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তার মানে আপনি বলতে চাইছেন রাশি অনুযায়ী বাস্তুর প্রভাবটা আলাদা আলাদা হয়? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আলাদা আলাদা অবশ্যই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন কোনো জিনিস আছে যেটা বাড়িতে একদমই করা উচিত না, মানে না মানে তো একদমই না? বাড়িতে একদমই করা উচিত না বলতে, প্রথমত তাই বারবার বলছি, এসব শটকর্ম, নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ কাজকর্ম তো করা উচিতই না, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে গৃহে কিছু কিছু জিনিস একদমই না বলতে, যেমন দেখুন যে বিছানা সোজাসুজি আয়না রাখাটা খুব অশুভ বলে মনে করা হয়, এতে করে ব্যক্তির অলসতা বৃদ্ধি পায়। ঠিক আছে, তার প্রতি নিম্বটা ওখানে পড়ল। উত্তর পূর্ব দিকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, বারবার করে বলছি, ঠাকুরঘর নাই হতে পারে, কিন্তু সেই জায়গায় নোংরা কোনো কিছু, বাথরুম, সেপ্টিক ট্যাঙ্ক বা ভারী কোনো কিছু, এসব রাখা যাবে না। অনেকের ক্ষেত্রে কি হয়, বাড়িঘর তৈরি হয়ে গেছে, সঞ্চি, বালি, সিমেন্ট, ইট হয়তো ওখানে চাপা দিয়ে রেখে দিচ্ছে, এইগুলো যেন না। উত্তর পূর্ব দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা মাথায় রাখতে হবে। উত্তর দিকে মাথা করে ঘুমানোর অভ্যাস থাকলে অনতিবিলম্বে এটা ত্যাগ করতে হবে। টিভি, টেলিভিশন, কোনো ইলেকট্রনিক্স জিনিস বসার ঘরে দক্ষিণ পূর্ব দিকে লাগানোর দিক জন্য একটু উদ্যোগ নিতে হবে। ঘড়ি, গোল ঘড়ি বাস্তুর জন্য খুব শুভ। গোল ঘড়ি? গোল আকারের ঘড়ি, অনেক চৌকো হয়, ডিম্বাকৃতি হয়, নানান রকম শেপের হয়, একদম পারফেক্ট গোল ঘড়ি বাস্তুর জন্য শুভ।
এটা উত্তর বা পূর্ব দিকে লাগানো যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে পশ্চিমে লাগানো যায়, খুব শুভ উত্তর বা পূর্বে লাগানো। দক্ষিণ দিকের দেওয়ালে ঘড়ি না লাগানোটাই ভালো। আরেকটা বিষয় যে কোমর বা প্যান যেটাতে আমরা মলত্যাগ করি, এটা এমনভাবে কখনোই লাগানো উচিত না বা বসানো উচিত না যে আমাকে পূর্ব দিকে মুখ করে ওটা ব্যবহার করতে হবে। পূর্ব দিকটা আমি বারবার বলছি খুব পজিটিভ, কাজেই কোনো প্যান কোমোট এই জাতীয় যেখানে আমরা মলত্যাগ করবো সেটা আমি পূর্ব দিকে সূর্য উদিত হয় ওই দিকে মুখ করে আমি সূর্য অর্ঘ্য, কাজেই ওই দিকে মুখ করে মলত্যাগ এইটাও কিন্তু বাস্তুশাস্ত্র বিরুদ্ধ, এটাও আমাকে মাথায় রাখতে হবে। আর বিছানার সামনে আয়নার কথাটা তো আপনাকে বলেই দিয়েছি। এইগুলো টুকটাক ছোট বড় বিষয় মাথায় রাখার। আয়নাটা উত্তর দিকের দেওয়ালে যদি থাকে, উত্তর মুখে আপনি যদি নিজের প্রতিবিম্বটা দেখেন, এটা মোটামুটি এইগুলো টুকটাক একটু মাথায় রাখতেই হবে। আরেকটা বিষয় বলে রাখি, দরজা, প্রধান দরজা, সদর দরজা, এই সদর দরজা নির্মাণের সময় চৌকাঠের ভেতরে বহু দ্রব্য দেওয়া যায়, বহু জিনিস আছে যেগুলো খুব পজিটিভ শক্তি ইনহেন্স করে বাস্তুতে। এগুলো কোনো বাস্তু এক্সপার্টকে দেখে সেগুলো তার ভেতরে দিয়ে তার ওপর ওটাকে সিমেন্টিং করে দেওয়াটা উচিত। আর প্রধান সদর দরজাটা সবসময় আমাকে ঝকমকের মানে কালারিং রাখতে হবে, রং বিশিষ্ট। বিভিন্ন রকম রঙের ব্যবহার করলাম, বিশেষ করে হলুদ, গোল্ডেন এগুলোর ব্যবহার যদি না হয়, আমাকে করতে হবে কি, আমি হয়তো ঘরের সদর দরজা আমার হলুদ গোল্ডেন এসব রং করা আমার পক্ষে সম্ভব না, এই রঙের পর্দা ব্যবহার করতে পারি, সাদা হলুদ গোল্ডেন এইসব রং আছে, সুন্দর পর্দা ব্যবহার করতে পারি। অথবা ওই বাস্তুর দরজার দুই পাশে আমরা ওই রঙের টেপ বা কিছু লাগিয়ে দিতে পারি, যাতে কিছু হলেও সেই নিয়মটা রক্ষা হয়। আর একটা জিনিস, পঞ্চমুখী বজরং বলি এবং স্বস্তিক চিহ্ন, এটা সদর দরজার মাথার ওপর রাখাটা খুব শুভ। তবে যেটা মানুষ সব থেকে বড় ভুল করে সেটা হলো গণেশ রাখা। মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই গণেশের ছবি বা মূর্তি সদর দরজার উপরে স্থাপন করে। শাস্ত্রে বলা হচ্ছে গণেশের পিঠে কিন্তু দুর্ভাগ্য এবং অলক্ষীর আবাস। গণেশের পিঠে আপনি যদি আপনার বাস্তুর দরজার উপর গণেশটা রাখেন, তার পিঠটা কোন দিকে হলো? আপনার ঘরের ভেতরের দিকে হলো না? সেই ক্ষেত্রে ওই বাড়িতে কিন্তু খরচের মাত্রা বাড়া, অশান্তি, বা মাথার উপর গণেশ রাখলেও এগুলো হবে। তাই বাস্তুর সদর দরজার মাথায় গণেশ রাখাটা উপযুক্ত বিধান নয়। যদি রাখতেই হয়, আপনাকে দরজার মাথায় বাইরে দিয়ে গণেশ রাখলে ভেতর দিয়েও একই বরাবর বিপরীতেও গণেশ রাখতে হবে, তাতে দুটো ব্যালেন্স হবে। এইটা মাথায় রাখা উচিত। আর আরেকটা বিষয় যেটা আমার মনে হয় শোনার জন্য হয়তো অনেকে অপেক্ষা করছেন, সেটা হয়তো লকার বা আলমারি, যেখান থেকে মানুষের মূল টাকা পয়সার রসদটা আসে। আলমারিটা শুভ মনে করা হয়েছে দক্ষিণ দিকে থাকবে, মানে দক্ষিণ পশ্চিম কোণে থাকবে। অর্থাৎ আপনি যখন আলমারি খুলবেন, আপনার মুখটা দক্ষিণ দিকে থাকবে, ঠিক আছে? এবং আলমারিটা থাকবে ঘরের বা লকার তিজোরি যেটাই হোক, এটা দক্ষিণ পশ্চিম কর্নারে থাকবে। এবং আপনি যখন খুলছেন দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে ওটা খুলছেন, এই জিনিসটা মেনটেন করা উচিত। আর লকারের ভেতরে কুমকুম এবং সিঁদুর দ্বারা স্বস্তিক চিহ্ন অঙ্কন করা এবং ভেতরে লক্ষ্মী গণেশের ছবি রাখা, এটা ধন বৃদ্ধি, ঐশ্বর্য বৃদ্ধি বা লাভের জন্য অত্যন্ত শুভ বলে বাস্তুতে মনে করা। দরজা খোলার সময় বা বন্ধ করার সময় অধিকের আওয়াজ, এটা বাস্তু দোষে অধিক অর্থ ব্যয়কে নির্দেশ করে। তার মানে এটা থাকলে অতি সত্বর পাল্টানো দরকার। পাল্টানো না হলেও সেটা তেল দেওয়া, রিপেয়ার করা বা মিস্ত্রি ডেকে সেটা সংশোধন করে এটা করা উচিত। আচ্ছা, বাড়িতে ঝুল পড়া, হ্যাঁ না, অনেকের বাড়িতে দেখবেন সবার অভাবে প্রতি ঝুল চারপাশে জমে রয়েছে, এগুলো কিন্তু অলক্ষীর ঘর নির্দেশ করে। খরচের মাত্রা বেড়ে যাওয়া, রোগ ব্যাধি হওয়া, অসুস্থতা, এগুলোকে নির্দেশ করে। ভাঙা মূর্তি রাখা, আমাদের ঘরে অনেক সময় কি হয় যে মূর্তিগুলি ভেঙে যায়, আমরা মায়ার বসে ফেলি না, রেখে দিই, এটা কিন্তু বাস্তুতে নেগেটিভ ইম্প্যাক্ট হয়। বাড়ির দেওয়ালে চিপ ধরে গেছে, আমি সারাচ্ছি না, বাড়ির দেওয়াল থেকে ভেঙে ভেঙে কষে কষে পড়ছে, প্লাস্টার হোক বা কোনো কিছু হোক, এটাও কিন্তু বাস্তুতে নেগেটিভ ইম্প্যাক্ট দেয়। আপনার মূল ব্যাপারটা কি, আপনার যে বাড়িতে আপনি থাকবেন আপনাকে সেটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন একটু ঝাঁ চকচকে রাখতে হবে। তার মানে তো এই নয় যে আপনাকে একবারে এলাহি কর্মকাণ্ড করতে হবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটু পরিচর্যায় তাকে রাখতে হবে, এটাই হলো মূল। অনেকের তো ফ্লোরও ফাটা থাকে, উচিত রিপেয়ার করিয়ে নেওয়া, বা এখন তো অনেক ম্যাট বা অনেক কিছু বেরিয়ে গেছে, কার্পেট, এগুলো দিয়ে ওটাকে ঢেকে আবৃত করে রাখা, আচ্ছাদিত করে রাখা। আচ্ছা, মনোজ কোনো টিপস বা টোটকা কিছু দেবেন? মানে বহুত টোটকা আছে, টিপস আছে, আমি একটা ছোট্ট টোটকা বলি, দুটো টোটকা বলি। প্রথমত হচ্ছে প্রতিদিন প্রত্যহ, বিশেষ করে শনি মঙ্গলবার করে ঘর মোছার সময় পরিষ্কার জল, ফিনাইল দেওয়া যাবে না, পরিষ্কার জলে এক মুঠো নুন, সেটা নর্মাল টাটা নুন হতে পারে বা মানে সামুদ্রিক যে লবণ হয় বা সন্দুক লবণ হতে পারে, এক মুঠো, যে ঘর মুছবে তার হাতে এক মুঠো যদি দিয়ে মিশিয়ে নিয়ে ওটা দিয়ে ঘর মোছা যায়। এবং প্রত্যহ অন্তত একবার করে হলেও কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনি কয়েকটা নিম পাতা ফেলেন, কর্পূর জ্বালিয়ে ধনুচির মধ্যে কিছু নিম পাতা ফেলে পুরো ঘরে ভালো করে দেখিয়ে ওটা ঘরের বাইরে দিয়ে রেখে দিন। এটা করলে অনেকটা নেগেটিভ ইম্প্যাক্ট দূর হয়, নেগেটিভ প্রভাব, বাস্তুর দোষ কিছুটা সাময়িক কাটবে। কারণ আমি দেখুন, টোটকা মানেই হচ্ছে সাময়িক রিলিফ, টোটকা মানে কিন্তু পুরোপুরি 100% আপনার পুরো প্রবলেম সলভ হয়ে যাবে, প্রবলেম সলিউশন নয়।
টোটকা হচ্ছে আপনাকে সাময়িক রিলিফ দেবে, কিন্তু এর ট্রিটমেন্ট আপনাকে কোনো বাস্তুবিদকে, এক্সপার্টকে দিয়ে করিয়ে নিতে হবে। সে আপনি ঘরে বাস্তু পরিদর্শন করে করান, কি জন্ম ছক বিচার করে করান। জন্ম ছক থেকেও কিন্তু বলা যায় যে সেই ব্যক্তির বাড়িতে বাস্তুদোষ কি আছে না আছে সব বলা যায়, সেটাকে রিকভার করতে হয়। সাময়িক ক্ষেত্রে আপনি নুন দিয়ে ঘর মুছতে পারেন, আর যেভাবে কর্পূরের মধ্যে নিম পাতা দিয়ে বললাম এটা করতে পারেন। আরেকটা জিনিস আমি বলবো, প্রতিদিন ব্যবহার, অনেকে নিম পাতার বা নিম এক্সট্রাক্ট যুক্ত ফিনাইল ব্যবহার করে, যেটা এখন ভীষণভাবে মানুষে করছে। নিম পাতা সমন্বিত ফিনাইল ব্যবহার করে বাড়ি ঘর মোছার জন্য, নিম পাতা যুক্ত সাবান ব্যবহার করে গা হাত পার জন্য। এটা একেবারেই কিন্তু শাস্ত্রে এটাকে নিষিদ্ধ করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। কেন করা হয়েছে? এর ফলে ব্যক্তির মধ্যে কিন্তু উগ্রতা তৈরি হয়, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এগুলো কিন্তু অনেক প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই নিম বা তেতো পদার্থযুক্ত যে কোনো বস্তু, বিশেষ করে নিম পাতাটা, এইটা নিমযুক্ত ফিনাইল বা নিমযুক্ত সাবান, শ্যাম্পু, এগুলো আপনার স্কিনের ক্ষেত্রে ভালো বন্ধু, সেসবে যাচ্ছি না, কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করে গেলে ব্যক্তির মধ্যে উগ্রতা, ঝগড়া করা, মানুষের সঙ্গে অশান্তিতে হঠাৎ জড়িয়ে পড়া, এই প্রবণতাগুলো কিছু কিছু মানুষের ক্ষেত্রে এগুলো লক্ষণগুলো প্রকাশ পায়। তাই এটার থেকে একটু বিরত থাকাটাই শ্রেয়। আর বাড়িতে হনুমানজির ছবি তো আমি বলেই দিয়েছি, গণেশের মূর্তি বা ছবি রাখলে কিভাবে মেনটেন করা উচিত, এগুলো মোটামুটি মাথায় রাখুক। আর বাকি যদি বেশি সমস্যা থাকে কারোর সঙ্গে পরামর্শ করে বাস্তু পরীক্ষা করে বাস্তু দোষ নিবৃত্ত করার প্রচুর শাস্ত্রীয় বিধান রয়েছে। গৃহে বিশেষ জায়গায় বিশেষ পদ্ধতিতে সৃজনযন্ত্র স্থাপনে বাস্তুদোষ যায়। বাস্তু দোষ নিবৃত্ত করার জন্য দ্বাদশ বিধি বাস্তু সস্তায়ন, শ্যামা সস্তায়ন, অনেক সস্তায়ন রয়েছে যার মাধ্যমে বাস্তুদোষ কাটানো যায়। তো সেই রকম প্রপারলি কারো গাইডেন্স নিয়ে বাড়িতে সেই ক্রিয়াগুলি করে যদি বাস্তু বন্ধন এবং বাস্তু দোষ নাশ করা যায়, এতে অবশ্যই পার্মানেন্ট সলিউশন একটা হয়। আচ্ছা মহারাজ, দরজার উপরে অনেকদিন আমি দেখেছি সাদা ঘোড়ার, 7টা সাদা ঘোড়ার ছবি, 7টা সাদা ঘোড়ার ছবিটা রাখা উচিত, বিশেষ করে যে কারোর বিছানায় মাথার দিকে দেওয়াল। আচ্ছা, মাথার দিকের দেওয়ালে, বা আপনি বসার ঘরেও পূর্ব দিকে রাখতে পারেন। আমরা সূর্যদেবের যে ছবি বা মূর্তি দেখি, কি দেখি? ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন, তো তার মধ্যে 7টা ঘোড়াই থাকে। আচ্ছা ঠিক আছে, এটা পজিটিভ, এটাও পজিটিভ শক্তি ইনহ্যান্স করে। ওটা বেডরুমে তার মাথার দিকে, পূর্ব দিকে, মাথা যেদিকে থাকবে সেই দিকের দেওয়ালে অথবা বসার ঘরে বিশেষ করে পূর্ব দিকের দেওয়ালে লাগালে এটা পজিটিভ এনার্জি দেবে। অনেক ধন্যবাদ মহারাজ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। আর আমরা এই পর্বে তো আপনার সাথে বাস্তু নিয়ে আলোচনা করলাম, আগামী পর্বে আপনার সাথে এই নিয়ে আলোচনা করব যে বাস্তুর বিপরীত, অর্থাৎ যে তন্ত্র দ্বারা বাস্তুকে কিভাবে ক্ষতি করা হয় এবং তার থেকে বেরিয়ে আসার কি কি উপায় আছে, এই নিয়ে আলোচনা করব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে মহারাজের সাথে পরের পর্বে। এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের যদি একটু ভ্যালু মনে হয়ে থাকে ভিডিওটা, একটু যদি উপকার হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। তাহলে ফিরছি এর পরে নতুন একটা পডকাস্ট নিয়ে, ততক্ষণ নমস্কার।